বাংলা ভাষায় লিখে পেট চলে না। আমরা সবাই শখের লেখক, এটা আমাদের মানে মূল রুজি-রুটি নয়। এটা আপনিও বলছেন। হ্যাঁ, মানুষ তাহলে মোটিভেশন পাবেন কি করে? যারা লেখালেখি করি আমরা তারা কিন্তু কেউ টাকার জন্য লিখি না, মানে খ্যাতির লোভ আছে। লোকে ভাবে যে অভিজ্ঞতাকে পাশে দাঁড়িয়ে ছবি সই নিচ্ছি, আমি কত খুশি, আমি যে কত খুশি হই সইটা দিয়ে লোকে সেটা বুঝতে পারে না। আপনার লেখা থেকে যখন কোনো মুভি বা অডিও স্টোরি তৈরি হয় তখন ঠিকঠাক একটা রয়্যালটি থাকে তো? এখানে কি সত্যি কথাটা বলা উচিত হবে? হ্যাঁ, হবে হবে। আপনার গল্পে মায়ের উল্লেখ থাকে, এটার পেছনে রহস্যটা কি বলুন তো? যখন আমি ভোগ লিখি তখন তখন আমি যে খুব একটা মাতৃভক্ত ছিলাম সেরকম নয়। ভক্ত অভিক এবং লেখক অভিক যেন আলাদা লোক হয়, নইলে ওটা ওই ভক্তিরসে চুবনো একটা খাজা জিনিস দাঁড়ায় আর কি। এবং আপনি কিন্তু মন্ত্রেও ডিটেলিং রাখেন। আমি কিন্তু অখণ্ড মন্ত্র বলি না বা লিখি না। হয়তো এমন একটা সিচুয়েশন এলো যে আপনি ফিল করছেন আপনি লিখছেন, কিন্তু সেটা আপনি লিখছেন কিনা এমন নয়, এটা কি হয়তো। হয়? হ্যাঁ, অফকোর্স আমার প্রচুর গল্পে আছে। দ্রোণমার খড়গ যে লাস্ট সিন থোড়ি আমি লিখেছি। সায়েন্সের জগৎ, আপনার সেলসের জগৎ, এগুলো ছেড়ে আপনি লেখালেখিতে কিভাবে এলেন? আমি পরিষ্কার বলি, ফেসবুক না থাকলে আমাকে কেউ চিনতো না আজকে। সোশ্যাল মিডিয়ায় ভুলভাল লেখা নিয়ে কিন্তু সরব হন, সেটাও আছে। এককালে না খুব খারাপ লোক ছিলাম, এখন ভালো হয়ে গেছি। আজকাল আমি কারো কোনো নিন্দা করি না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমার সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় লেখক অভীক সরকার। অভীকদার সঙ্গে দারুণ একটা আড্ডা হলো। এই পডকাস্টে তার ছাত্রজীবন, লেখালেখি, রিসার্চ সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। একটা ফাটাফাটি আড্ডা, শুনে দেখতে পারেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? আছি, ভালো আছি, কাজে কর্মে ভালো মন্দ মিশিয়ে আছি। কাজে কর্মে থাকাটা ভালো, কাজ না থাকলে বরং খারাপ থাকবো আর কি। আপনি তো ভীষণ ব্যস্ত মানুষ, লেখালেখি তারপরে নিজের চাকরি সব মিলিয়ে। এর আগে আরও ব্যস্ত ছিলাম, আমার একটা পাবলিকেশন ছিল, তখন আমি 3টে কাজ একসঙ্গে করতাম: পাবলিকেশন চালানো, লেখালেখি করা এবং চাকরির দাবি তো সবচেয়ে বেশি। তারপরে একদিন আমাকে দেখে আমার এক খুব গাইড কাম মেন্টার আর কি, পাবলিশার ডেকে বোঝালেন, ভাই এভাবে হয় না, তুই যে কোনো একটা বেছে নে, হয় পাবলিকেশন চালা বা লেখালেখি কর। তা ভেবেচিন্তে লেখালেখিটাই বেছে নিলাম। চাকরি তো আছেই, আমি একটা একটা স্টার্ট আপের সিআরও হিসেবে আছি। আর স্টার্ট আপ মানে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। চলছে, যতদিন কাজ করছি। টাইম ম্যানেজমেন্টটা একটা বড় ব্যাপার না? খুব। টাইম ম্যানেজমেন্ট না, ব্যাপারটা কী বলুন তো, আমি যদি ভাবি যে আমি এই সময় লিখবো, আমার একটা সময় আছে লেখার, সেই সময়টাকে না নিজেকে না কম্পার্টমেন্টালাইজ করে নিতে হয় যে এর পরে অফিসের খুব বাধ্য কোনো মানে একদম খুব খুব আর্জেন্ট কিছু না হলে আমি অফিসে কোনো কল ধরবো না বা কাজ করব না। এবং যখন আমি অফিসে কাজ করব তখন আমি অন্য কোনো কাজ করব না। এবং এই সুইচ অন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা করেন। এই মুহূর্তে তো বাংলায় মানে যাকে বলে বাংলা ভাষায় লিখে উপার্জন করছেন খুব বেশি লোক নেই, আমরা সবাই শখের লেখক, এটা আমাদের মানে মূল রুজি-রুটি নয়। এটা আপনিও বলছেন। হ্যাঁ, বাংলা ভাষায় লিখে পেট চলে না, বাংলা ভাষায় লেখালেখি করে পেট চলে না, ঠিক আছে? তো ফলে ওইটা আমাদের শিখতে হয়, কারণ একটা আমাদের শখে লিখি, খ্যাতির লোভ আছে, বইমেলায় গেলে দুজনে এসে অভিজ্ঞতা বলে পাশে দাঁড়ান, ছবি তোলেন, এটা তো মানে লোকে ভাবে যে অভিজ্ঞতাকে পাশে দাঁড়িয়ে ছবি সই নিচ্ছি, আমি কত খুশি, আমি যে কত খুশি হই সইটা দিয়ে লোকে সেটা বুঝতে পারে না। আরে হ্যাঁ, এসো, আচ্ছা তোমার সই দরকার নেই, তাও করে দিচ্ছি, এসো। ঠিক আছে? তো ওই একটা খ্যাতির লোভ থাকে, লোকে লেখা চান, সম্পাদকরা, প্রকাশকরা, তাই লিখতে হয়। চাকরির দাবি তো আছেই, পাপে পেট কা সওয়াল। মানে আমি কিন্তু শুনে সত্যিই খুব অবাক হলাম যে আপনি বর্তমানে যথেষ্ট সফল একজন লেখক। মানে একেবারে টিনেজার থেকে শুরু করে বয়স্ক সব ধরনের মানুষের জন্য আপনার লেখা রয়েছে। আপনার লেখা থেকে প্রচুর অডিও স্টোরি হয়। সেখানে আপনি বলছেন যে বাংলা লেখা লিখে পেট চলবে না। না, বাংলা লেখালেখি ব্যাপারটা না, উম, একে হচ্ছে আমাদের মার্কেটটা ছোট। যদি আমরা ইংরেজিতে লেখালেখি করতাম, মানে আহ, আহ, ধরা যাক একটা ইংরেজি বই 1,00,000 কপি ছাপা হয়। আজকে যদি ড্যান ব্রাউনের নতুন কোনো উপন্যাস হয়, জানি না কত কোটি কপি ছাপা হবে। বাংলা ভাষায় একটা বই যদি 500 কপি বিক্রি হয়, ধরে নেওয়া হয় খুব সফল। আমি একটা ছোট্ট সিম্পল হিসাব যে 500 কপি একটা বই বিক্রি হলো প্রথম বছরে, অ্যাভারেজ বাংলা বইয়ের দাম হচ্ছে 250 থেকে 300 টাকা।
ঠিক আছে, তাহলে 500 কপি ইন্টু 300 টাকা, তার 10% রয়্যালটি। কিন্তু কেউ কেউ একটু কম দেন, 7.5-8%, কেউ একটু বেশি দেন 12-14%, অ্যাভারেজ 10%। আমি যদি 10টা বইও লিখি, যদি 10টা বইও থাকে, তার অ্যাভারেজ 500 কপি বলে বিক্রি হয়। অঙ্কটা তো সহজ, ওই টাকা কি হয়? কিচ্ছু হয় না। মানুষ তাহলে মোটিভেশন পাবেন কি করে? যারা লেখালেখি করি আমরা, তারা কিন্তু কেউ টাকার জন্য লিখি না। মানে এটা এটা ঠিকও বটে, বক্তব্যটা ভুলও বটে। অফকোর্স আমি তার মানে এই নয় যে কেউ আমার রয়্যালটি দেবেন না এবং আমি খুব হাসি মুখে মেনে নেবো, তা নয়। কিন্তু বেসিক মোটিভেশনটা আসে কিন্তু হচ্ছে আমার কথা, কিছু কথা বলিতে চাহি, লোকের কাছে সেটা পৌঁছচ্ছে, মনের কথা, লোকে এসে পড়ছেন। এবং একটা লেখা কখন বিখ্যাত হয়? যখন বহু মানুষ সেই লেখার মধ্যে নিজের না বলা কথা খুঁজে পান, তখন সেটা বিখ্যাত হয়। এই যে আমি এত লোকের হয়ে একটা কিছু লিখলাম এবং সেটা লোকে পছন্দ করলো, দুজন লোকের মধ্যে আমার নাম নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, লেখালেখি হচ্ছে, এইটা একটা মানে যাকে বলে পাওয়ার জায়গা, এটাই বড় পাওয়া। অফকোর্স টাকাটা আছে, কিন্তু সেটা মুখ্য উদ্দেশ্য নয়। আজ আমি আমি আপনাকে নাম ধরে বলতে পারি 3জনকে মাত্র আমি চিনি যারা লেখালেখি করে, শুধুই লেখালেখি করেন, ফুল টাইমার। তাদের মধ্যেও বোধহয় 2জনের স্ত্রী চাকরি করেন, মানে অন্তত সেই দিকটা একটা নিরাপত্তা আছে। একজনকে চিনি যিনি নিজে শুধু লেখালেখি করেন, তার স্ত্রীও চাকরি করেন না। ঠিক আছে, এছাড়া বাদ দিয়ে যারা আমরা লেখালেখি করি, প্রত্যেকে আমরা চাকরি করি বা ব্যবসা করি, এবং এটা আমরা শখে করি। একটা সময় তো ছিল যখন চলতো, তখন এটাই মুখ্য পেশা ছিল মানুষের। দুটো জিনিস, তখন যে তখন হয়তো মানুষের জীবনযাত্রার ডিমান্ডে অনেক কম ছিল, এবং আপনি যত বিখ্যাত লেখক দেখবেন তাদের মধ্যে কিন্তু আর্থিকভাবে প্রচুর সচ্ছল এবং সফল লেখক কিন্তু খুব বেশি নেই। অনেকে আছেন, অনেকে কিন্তু নেইও। মানে সমরেশ বসু খুব একটা, মানে বা মানিক বন্দ্যোপাধ্যায়, তারা খুব দরিদ্র অবস্থার মধ্যে মারা গেছেন। ঠিক আছে, এখন আমরা যারা চাকরি জীবন শুরু করেছি, তো আমাদের একটা একটা তো জীবন ধারণের একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে। সেই জায়গাটা থেকে আমরা চট করে ভাবতেই পারি না যে আমরা একটা জায়গায় আবার সে একটা পুরনো অনিশ্চিত জীবনযাপনের মধ্যে ফিরে যাব। সেটা আমাদের সাহসের অভাব, স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যখন দুটো একসঙ্গে করা সম্ভব হচ্ছে, তাহলে কেন নয়? হ্যাঁ, মানে আমরা তো বলছি না যেটা আমাদের রুজি রুটি এই করেই আমরা খাবো, দরকার নেই আমাদের। তার বদলে যেটুকু পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, খ্যাতি পাচ্ছি, ঠিক হ্যাঁ। আপনার লেখা থেকে যখন কোনো মুভি বা অডিও স্টোরি তৈরি হয়, তখন ঠিকঠাক একটা রয়্যালটি থাকে তো? হ্যাঁ, অবশ্যই আসে। এবং আমার প্রতিটি গল্পই যা নেওয়া হয়েছে, 2টি সিনেমা হয়েছে, আরও বেশ কয়েকটি হবে, তারও সত্ত্ব নেওয়া আছে, প্রতিটি কিন্তু রয়্যালটি আমাকে দেওয়া হয়েছে। কিন্তু আপনি, মানে এই কথাটা জানি না বললে যারা সিনেমা জগতের সঙ্গে আছেন তারা কিভাবে নেবেন। সিনেমা জগতেও কিন্তু যে খুব বেশি যে পয়সা আছে তা কিন্তু টাকা পয়সা আছে নয়। আপনি বলুন না, এটা একটা হিন্দি সিনেমা কত কোটি টাকার ব্যবসা বলে তা করলে আমরা তাকে ব্লকবাস্টার বলি। একটা বাংলা সিনেমা কত টাকার ব্যবসা করে তাকে আমরা ব্লকবাস্টার বলি। আমরা যারা বাংলা ভাষার এন্টারটেনমেন্ট জগতে আছি, তারা কিন্তু খুব অল্প লোকে কিন্তু কি বলবো, আর্থিক দিক দিয়ে খুব সুবিধার মধ্যে আছেন। কারো অবস্থায় খুব একটা ভালো নয়। মানে সদ্য আমাকে কি বলবো, এই সূত্রেই, যেহেতু সিনেমা জগতের সঙ্গে আমার গল্প নেওয়া হচ্ছে, কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে, খুব যে রোজি পিকচার তা কিন্তু নয়, কোথাও নয়। না, এটা আমার এখানেও ধরুন টলিউড ইন্ডাস্ট্রি থেকে অনেকে আসেন, তারা বলেন, শুনে খুব খারাপই লাগে যে আস্তে আস্তে আমাদের কিন্তু এন্টারটেনমেন্টের জগৎটা সেটা বড্ড ছোট হয়ে আসছে। একদমই তাই। নতুন ধরনের কন্টেন্ট ভাবার ক্ষমতা আমরা হয়তো পাচ্ছি না। এটা আমাদের, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের ব্যর্থতা। যে ধরনের কন্টেন্ট এখন মানুষ নিচ্ছেন, তাদের সঙ্গে সাযুজ্য বোধ করছেন, সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার আমাদের আর্থিক ক্ষমতা নেই। মানে এখন যদি একটা অ্যাভাটার বানাতে হয় বাংলায়, ওই বাজেট আমরা কেউ দিতেই পারবো না। কারণ একটা বাংলা সিনেমা কত টাকার ব্যবসা করে, কত টাকার প্রফিট আসে, একজন প্রযোজক তো সেই টাকা থেকে আরেকবার রিইনভেস্ট করবেন না। তো এখন যে ধরনের, ধরুন যদি ধুরন্ধরের মতো যদি একটা সিনেমা বাংলায় হয়, তার যা কাস্ট এবং তার যা সেট যা আছে আর কি, আমি তো অতগুলো টার্ম জানি না সিনেমা জগতের, ওই বাজেট কেউ অ্যাফোর্ডই করতে পারবেন না। এবং যদি কেউ অ্যাফোর্ড করেন, প্রথম প্রশ্ন হবে কত কোটি লোক দেখবেন, কত কোটি লোক, তার থেকে কত টাকা উনি পাবেন, তাই না? লোকে ইনভেস্ট করেন তো ওইটা দেখে আর কি। আমাদের বাংলা ভাষার কত বড় জগৎ, আমাদের বাংলার কত কত যত কোটি লোকই বলি, মানে যত কোটি লোকই থাকুন আর কি এপার বাংলায়,
কতজন বই পড়েন? এটা বিশাল বড় একটা প্রশ্ন। কতজন বই পড়েন? বাংলা বই পড়েন? খুব বেশি লোক পড়েন না। যতই আমরা বইমেলার ভিড় দেখি, বাংলার ভাষার প্রকাশনা জগতের আপনি দেখবেন এই সময়টায় এই বই এই জাস্ট এই নববর্ষের সময় বা জুলাই আগস্টের সময় সব পাবলিকেশন ছাড় দিচ্ছে, 30%, 50% ছাড়। একটা প্রোডাক্ট লাইন শুধু ছাড়ের উপর ভিত্তি করে ব্যবসা করবে কেন? তার মানে নিশ্চয়ই তার ইনভেন্টরি জমে গেছে, তার ক্যাশ ফ্লো আটকে গেছে, তার হাতে ক্যাশ আনতে হবে, সেই জন্য সে চাইছে অ্যাটলিস্ট আমার কাছে ক্যাশটা হাতে আসুক, তাই না? তো কষ্টের জায়গা এটা। যারা লেখেন তারাও জানেন, যারা প্রকাশক তারা তো জানেনই। তো খুব যে তো কী বলবো, আলো মানে টানেলের শেষে আলো আছে সেরকম নেই, ওটা ওই ইনকামিং ট্রেনেরও আলো হতে পারে আর কি। হ্যাঁ, মানে দূর থেকে দেখে মনে হয় হয়তো বেশ ভালো একটা সিচুয়েশন, কিন্তু সবসময় সেটা সত্যি হয় না। একদমই না, একদমই না। আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে ধরুন আপনার লেখা থেকে মানে মুভি তৈরি হচ্ছে, আপনার কিরকম লাগছে? জাস্টিস হচ্ছে তো? হ্যাঁ, অবশ্যই। এবং আমার যিনি মানে মুভি করেন তিনি আমার এখন প্রায় বন্ধু হয়ে গেছেন আর কি। এখন একটা জিনিস বুঝতে হবে, আমি গল্পটা যেভাবে লিখেছি বা একজন লেখক যে গল্প যেভাবে লেখেন সেটাকে কিন্তু হুবহু সিনেমায় ওভাবে ট্রান্সলেট করা যায় না, সম্ভবই নয়। সম্ভব নয়। কারণ সিনেমার ভাষা আলাদা, গল্প লেখার ভাষা আলাদা। এইটুকু লিবার্টি কিন্তু পরিচালককে দিতে হবে। তিনি যাতে আলটিমেটলি কিন্তু গল্পটা পর্দায় পরিচালক বলছেন, তিনি আমার কন্টেন্টটা নিয়েছেন, তাকে পর্দায় প্রজেক্ট করার মতো গড়ে পিটে নেওয়াটা কিন্তু পরিচালকের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই ফ্রিডমটা আপনাকে দিতে হবে। একদম 100%। আমি যদি বলি না ভাই একদম এই সিনের পরে এই সিন আসবে এবং তারপরে মাঝখানে ওই ডায়লগটাই আসবে, হবে না, ওটা ওইভাবে হয় না। যদি না খুব আইকনিক ডায়লগ হয়, দাইদা বাবু মাকে ভোগ দেবে না, ইটস আইকনিক ডায়লগ, রাইট? তো সেইটা তো প্রকাশক পরিচালক চাইবেনি ওটা রাখতে আর কি। এটা বাদ দিয়ে কিন্তু আমি মনে করি পরিচালককে এই স্বাধীনতাটুকু দেওয়া উচিত যে তিনি একটি গল্প তার মতো করে সিনেমার ভাষায় তাকে যেন ট্রান্সলেট করেন। নইলে আমরা তো মনে হয় না যে আরে ওই গল্পটা ওভাবে দেখিয়ে দিলেই খুব অসাধারণ হতে পারে, খুব অখাদ্য হতো, আমার দেখাই যেত না আর কি। ভোগটা যেমন দারুণ ছিল, যারা যারা দেখেছেন তারা সবাই বলেছেন। এবং সেখানে ধরুন অভিনয় নিয়ে যেমন কথা হয়েছে, পরিচালনা নিয়ে যেমন কথা হয়েছে, গল্প নিয়েও প্রচুর কথা হয়েছে। থ্যাংক ইউ। আপনি কেমন ফিডব্যাক পেয়েছেন? না, আমি ভালো ফিডব্যাক পেয়েছি এবং ওই মানে এখন প্রচুর লোক এখনও, মানে আমি ভোগ লিখেছি 2017-18 সালে, এটা 2026 সাল, প্রায় 8 বছর, 7-8 বছর মতো হয়ে গেছে। এবং তার প্রথম যখন ভোগ একটি ওয়েব দিনে প্রকাশিত হয়, সেটা ওই সময় ওই 17-18 সালে, এবং এখনও বোধহয় সেই ওয়েব দিনে এখনও সবচেয়ে বেশি পড়া গল্প। যে বইতে ভোগ গল্পটি আছে সেটি আমার এখনও অবধি সবচেয়ে বেশি বিক্রি হওয়া গল্প, মানে বই, সবচেয়ে বেশি রয়্যালটি আমি এখন ওই বই থেকে পাই। ভোগ যখন প্রথম একটি অডিও স্টোরি চ্যানেলে পড়া হয়, 65 লাখ, আমি লাস্ট দেখেছিলাম 65 লাখ ভিউ আছে। এখনও বইমেলায় লোকজন এসে, আচ্ছা আপনি সেই লোক যিনি ভোগ লিখেছিলেন? মাঝে মাঝে বিরক্ত লাগে, ভাই আরও তো অনেক কিছু লিখেছি, বাকিগুলো নিয়ে একটু বাকিগুলো নিয়ে কিছু বলো, শুনতে তো ভালো লাগে, ঠিক আছে? বাট ইয়েস, জানি না, নিশ্চয়ই মায়ের কৃপা যে তিনি একটি গল্প আমাকে দিয়ে লিখিয়েছেন, আমি তো লিখি না, তিনি লেখান। হ্যাঁ, ভালো লাগে। আমার মনে হয় এই গল্পটা লোকে বহুদিন মনে রাখবেন। আপনার গল্পে মায়ের উল্লেখ থাকে, সেটা মায়ের বিভিন্ন রূপ নিয়ে থাকে, এটার পিছনে রহস্যটা কি বলুন তো? এটা না, এটা ওই আমি এখন তো একটু ঈশ্বরভক্ত হয়ে গেছি, হয়তো বয়স হয়েছে বলে আর কি। যৌবনে অতটা ঈশ্বরভক্ত ছিলাম না। যৌবনে মানে আপনি কি প্রৌঢ়ত্বে চলে গেছেন? অবশ্যই, এখনো কত 45 বছর বয়স, প্রায় তো বুড়ো হয়েই গেলাম। মানে ওই প্রাক কৈশোরে আর কি সবারই তো একটা ওই বিদ্রোহী হওয়ার মনোভাব থাকে। ঘোরতর অবিশ্বাসী ছিলাম আর কি, ঘোরতর নাস্তিক ছিলাম। তো এবার তারপরে কি হয়, রক্ত ঠান্ডা হলে লোকে যখন জীবনযুদ্ধে প্রবেশ করে, রক্ত ঠান্ডা হয়, মাথা ঠান্ডা হয়, তখন মনে হয় যে জীবনযুদ্ধে একটা মাথার ওপর কারো আশীর্বাদে হাত থাকলে ভালো লাগে, ঠিক আছে? যখন বাবা মা বুড়ো হতে থাকেন, যখন মনে হয় যে বাবা মা যে ছাতাটা ধরেছিলেন মাথার ওপরে, এখন ছাতা ধরার দায়িত্ব আমার, তখনই মনে হয় যে আর কেউ আরেকজন থাকলে ভালো হতো মাথার ওপরে, যাকে আমি যার কাছে গিয়ে বলতে পারি যে আমার জীবনে এই প্রবলেম হয়েছে। তো তারপরে আমি যখন আমি ভোগ লিখি তখন আমি যে খুব একটা মাতৃভক্ত ছিলাম সেরকম নয়। এবার আমাকে একটা ভয়ের গল্প লিখতে বলা হয়েছে, তো আমি লিখতে লিখতে টপিক পেয়েছি, লিখেছি। তারপরে লোকে বলেছে বাহ খারাপ লিখিসনি। না, আপনি শুধু লেখেননি, আপনি ভয়ঙ্কর রিসার্চও করেছেন, সেটা বলুন। হ্যাঁ, আমি রিসার্চের ব্যাপারটা আসছি আর কি।
তো তারপরে লোকজন বললো যে ভাই খুব খারাপ লিখিস না, আরেকটা লেখ। এবার যখন আমি লিখতে শুরু করলাম তখন আমাকে পড়তে হলো, দশমহাবিদ্যা নিয়ে হোক বা বৌদ্ধ তন্ত্র নিয়ে হোক বা তন্ত্র ইতিহাস নিয়ে হোক। এবার ওই ওই করতে করতে আস্তে আস্তে একটুখানি যা করেন মা করেন আর কি, যা করেন সম্রাট শাহজাহান, আমি তো নিমিত্ত মাত্র আর কি, এটা ওই মোড়ে চলে গেছি আর কি। এটা লেখকের পক্ষে ক্ষতিকর। লেখক যদি ভক্তিমান হয়ে ওঠেন তাহলে তার ওই দৃষ্টিভঙ্গির যাকে বলে অবজেক্টিভিটি, ওটা ক্ষতিগ্রস্ত হয়। আমি চেষ্টা করে ওটাকে আলাদা রাখতে আর কি, মানে ভক্ত অভিক এবং লেখক অভিক যেন আলাদা লোক হয়, নইলে ওটা ওই ভক্তিরসে চুবনো একটা খুব খাজা জিনিস দাঁড়ায় আর কি। আমি চেষ্টা করি আলাদা করা রাখতে আর কি। আর রিসার্চটা কিন্তু আমি এমন নয় যে আমি গল্প লেখার সময় লিখছি, ওটা আমার আগে থেকে করা। আমি 7 বছর হলো লিখছি, আমার কিন্তু 27 বছরের পড়াশুনো আছে তার পেছনে। বাড়িতে আমার লাইব্রেরি আছে 2500 বইয়ের। এবং এই অকাল্ট নিয়ে পড়তে আমি ভালোবাসি, আমি বহু আগে থেকে ভালোবাসি। এমন নয় যে সদ্য আমি অকাল্ট হরর বা অকাল্ট থ্রিলার লিখছি, লোকে পড়ছেন বলে আমি এখন পড়া শুরু করেছি। আমি এখনও পড়ি, প্রচুর লোকের এই বিষয়ক বই পড়ি, কিন্তু প্রাথমিক যে পড়াশুনো এই বিষয়ে কিন্তু বহু আগে থেকে। কেননা আমি শুধু ভোগের কথা বলবো না, আমি দ্রোলমার খড়গের কথাও বলবো। ওখানে আপনি দ্রোলমাকে নিয়ে, মানে তারা দেবীকে নিয়ে আপনি লিখেছেন, এবং এত ডিটেলিং। আমি যেহেতু একটুখানি তারা দেবীর প্রতি আমার একটু দুর্বলতা রয়েছে, তো আমি যখন ওটা পড়ছিলাম আমি খুব অবাক হচ্ছিলাম যেটা কি করে পসিবল একজন মানুষের পক্ষে। তখনই আমি ফিল করেছিলাম যে এই মানুষটা নিশ্চয়ই প্রচুর রিসার্চ করেছে, নালে সম্ভব নয়। আমি, হ্যাঁ, মানে নিজে মুখে তো বলতে পারি না প্রচুর পড়েছি, খারাপ শোনায় আর কি, না না, পড়েছি বললে অহংকারের মোটেও মতো খারাপ শোনায়, শোনায় বাট না। হ্যাঁ আমি মোটামুটি ওই বিষয় নিয়ে আমার কিঞ্চিত অধিক পড়াশুনো আছে দশমহাবিদ্যা নিয়ে। এবং যে পড়াশুনোটা আমি করি, এবং সেটা কিন্তু কি বলবো, কি করে পুজো করতে হয় এবং এই পুজো করলে কি হবে ওরকম নয়। আমি পুরো ব্যাপারটাকে আমি দেখি একজন ওই নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে আর কি। মানে মানুষের জীবনে ধর্মের উদ্ভব কবে থেকে হলো, মানে মানুষ যখন আদিম মানুষ থেকে যখন বিভিন্ন পর্যায়ে পার হয়ে আসছেন, হান্টার গ্যাদারার অ্যান্ড অল, কী করে মানুষের মধ্যে ধর্মের উদ্ভব ঘটে, কী করে মানুষের মধ্যে প্রকৃতি পূজার উদ্ভব ঘটে, কী করে মাতৃকা পূজার উদ্ভব ঘটে, ওইগুলো পড়তে ভালো লাগে আমার। ওগুলো আমার কী বলবো, ন্যাচারাল একটা একটা ভালোবাসা আছে ওই সাবজেক্টটার প্রতি আর কি। তো আমি সেইভাবে ব্যাপারটা দেখি আর কি। আমি যে খুব যে রেগুলার পুজো আর্চা করি একদম নয়। ওই একটা দুর্গা পুজোয় কালী পুজোয় গিয়ে দাঁড়ালাম, প্রণাম করলাম, ওইটুকুই। এর বেশি পুজো আর্চা আমি না, করি না। স্পিরিচুয়ালিটির সঙ্গে তো পুজো আচ্চার সম্পর্ক সেরকম নেই, নেইও। নেই। আমার পড়াশোনাটা কিন্তু বেশিরভাগই ওই দিকে, এবং ওই জন্য আমাকে কি বলবো, যেগুলো তাত্ত্বিক দিকগুলো বেশি পড়তে হয়েছে আর কি। এমন বই প্রথম দিকে পড়তে গেছি, আমার দেখি মনে হয়েছে মানে প্রথম দুপুরটা পাতা পড়ি মাথাটা কেমন যেন ঘুরে গেছে বাঁই করে আর কি। শিবচন্দ্র বিদ্যার্ণব, আমি এখনও বইটা যে প্রথম কিনেছিলাম আর থেকে বছর 10 আগে, প্রথম যে কিনেছিলাম দুপাতা পড়ে এখনও ওইভাবেই রাখা আছে, ঠিক আছে। আমার সাহস হয়নি আর কি তারপরে। তো অনেক পণ্ডিত লোক আছেন, আমি যেটুকু আমার জ্ঞানে বুদ্ধিতে কুলোয় সেগুলি পড়াশুনো করেছি। এবং আপনি কিন্তু মন্ত্রেও ডিটেলিং রাখেন। এখানে কি সত্যি কথাটা বলা উচিত হবে? হ্যাঁ, হবে হবে। না, আমি যে মন্ত্রের ডিটেলিং রাখি, যেগুলো মন্ত্র আমি লিখি বইতে, এবং যে মন্ত্র আমি বিভিন্ন ওয়েব সিরিজে বলি, আমি কিন্তু অখণ্ড মন্ত্র বলি না বা লিখি না। বলা যায় না তো বীজভাবে। আমি বীজ মন্ত্র তো আমি লিখি না কোথাও, আমি কোনো দেবীর কোনো বীজ মন্ত্র কোথাও লিখি না। প্রণাম মন্ত্র লিখতে পারি, ধ্যান মন্ত্র লিখতে পারি, কিন্তু সেটাও আমি দুখান আলাদা মন্ত্র কেটে জুড়ে লিখি। আমি বিশ্বাস করি যে মন্ত্রের শক্তি আছে, এবং আমি চাই না কোথাও কোনো কিছু গড়বড় হোক। আমার কোনো মন্ত্রই আমার একদম হুবহু আমি ওভাবে লিখে দিই না বইতে। অ্যাকচুয়ালি যার জ্ঞান রয়েছে, যে সাবজেক্টটা সম্বন্ধে জানে, এটা তার পক্ষেই পসিবল। না, এমন যে খুব কঠিন বিষয় নয়। আমি তো ওই যে বললাম, মানে অফকোর্স মানে যে কটি মন্ত্রের বই আছে বাজারে আর কি, বা মোটামুটি সবই আমার কাছে আছে আর কি, আমি জানি। এবং এই মন্ত্রগুলো নিয়ে আমাকে পড়তে হয়, এই মন্ত্র নিয়ে আমাকে পড়তে হয়, জানতে হয়, চর্চা করতে হয়। এবার কোনটা কী ধরনের মন্ত্র কখন পড়তে হয় এবং কোনটা একেবারে কাউকে পড়তে নেই। এবং এই শাস্ত্রটা না, তন্ত্রশাস্ত্রটা না, অনেকটা অধিকারী ভেদ আছে। সবাই সব কিছু সবার জন্য নয়, সবাই সব কিছুর অধিকারী নয়। সবাই সব কিছু অধিকারী নন, ঠিক আছে। তো আমার একজন পাঠক এবং শ্রোতা হিসেবে যেটুকু জানার, আমি শুধু সেটুকুই জানব। তারপর যদি ইচ্ছে হয় আরও গভীরে জানার, আপনি জানুন। এবং তন্ত্র ব্যাপারটা তো বই পড়ে ওভাবে জানা যায় না,
ওটা গুরুমুখী বিদ্যা। গুরু যদি কৃপা করেন, তিনি জানান সাধনার পদ্ধতি, তবে আপনি করতে পারেন। মানে আমি যদি একদম কিভাবে হঠযোগ ক্রিয়া হয় আমি লিখে দিতে পারি, বাজারে প্রচুর বই আছে, কিন্তু আপনি ওইভাবে করে কিন্তু ক্রিয়া করতে পারবেন না। আপনাকে কিন্তু গুরু দেখিয়ে দেবেন ক্রিয়াটা কি করে করতে হয়। না হলে হিতে বিপরীত হবে। হিতে বিপরীত তো হবেই, আর ওইভাবে করাও যায় না। মানে আপনি তবলা যদি আপনাকে একটা মানে স্বরলিপিতে তো তবলা দিয়ে বলে পড়ে তবলা বাজানো শেখা, ইটস লাইক দ্যাট। বা সাঁতার যদি আপনি ইউটিউবে শুনে যদি সাঁতার শিখতে যান, ওরকম দাঁড়ায় আর কি। ওটা আপনি বই পড়ে হয় না। যিনি গুরু তিনি যদি দেখান দয়া করে, তবেই তার সিদ্ধি এবং অধিকার জন্মায়। আমাকে এবার একটা কথা বলুন, এই যে আপনার অকাল্ট নিয়ে এত ভালোবাসা, যথেষ্ট ভালোবাসা, শুধু অকাল্টের এই সাইডটা নয়, আপনি বুদ্ধতন্ত্র নিয়েও যথেষ্ট পড়াশোনা করেছেন। এই পড়াশোনা করার সময় কোনো অভিজ্ঞতা আছে যেটা হয়তো আপনি নিজে খুব অবাক হয়ে গেছেন? না সেরকম যে আমার না সেরকম যে অভিজ্ঞতা আছে মানে কোনো রকম আনক্যানি বা ন্যাচারাল বা কোনো অভিজ্ঞতা তেমন কিছু নয়। আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো পরে মনে হয়েছিল কিছু হলেও হতে পারে আনক্যানি, কিন্তু তখন মনে হয়নি, খুব ন্যাচারাল মনে হয়েছিল। মানে একটা জিনিস আমি খুঁজছি, একটা বই আমি জানি আউট অফ প্রিন্ট, ওটা বইটা আমার লাগবেই, এবং হঠাৎ করে সেই বইটা আমি কলেজ স্ট্রিটে কোথাও হাঁটতে হাঁটতে ঠিক মানে হয়তো ওখানেই চোখটা পড়েছে আর কি। মানে একটা 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 বই আমার কাছে আছে, ইংরেজি বই, খুব প্রাচীন বই আর কি, এবং কোনো বাঙালি ভদ্রলোকের লেখা। ওর নাম হচ্ছে যন্ত্রম বিভিন্ন, এবং আমি কোনো একটা কারণে খুঁজছিলাম বইটা, এবং জানি বইটা আউট অফ প্রিন্ট। এবং আমি পয়লামে গেছি, ওই হেঁটে বেড়াচ্ছি আর কি, ওই যে বাজারটা হয় আর কি, পয়লামের বাজারটা, মানে আউট অফ অত লোক বসে আছে, অত বিক্রেতা বসে আছেন, অত বই নিয়ে বসে আছেন, আমার চোখটি ওখানেই পড়বে। বা আমি কোনো একটা তো প্লট ভাবছি যে কি করে মেলাবো বুঝতে পারছি না, ঘুমের মধ্যে পেয়ে যাই যে না এরপরে এই ঘটনাটাই ঘটবে। এটা বহুবার হয়েছে আমার। বেশ কিছু উপন্যাসের, বেশ কিছু গল্পের শেষটুকু স্বপ্নে পাওয়া। দারুণ ব্যাপার। হ্যাঁ, এগুলো প্রচুর হয়েছে আমার একটি উপন্যাস আছে পটমঞ্জরি বলে, ঐতিহাসিক উপন্যাস। তার লাস্টে একটা সিন আছে যেখানে ওই যারা হিরো মানে প্রোটাগনিস্ট আর কি, তারা হেরে যাচ্ছেন এবং যে ভিলেন জিতে যাচ্ছে, এবং তখন তাদের ওই মানে কি বলবো লাস্ট মোমেন্ট একটা ওই সেভ করার ব্যাপার থাকে, তো নইলে ব্যাপারটা খারাপ দেখায় আর কি। আর পাহাড়ের উপর থেকে মা কালীর মানে এক এক মহিলা আর কি, উলঙ্গিনী মহিলা, হাতে খড়গ নিয়ে আর বাঁ হাতে একটা কারো একটা কাটা মুন্ডু নিয়ে নেমে আসছেন, তার পেছনে শিয়ালের ওপর চড়ে ওরকম আদিবাসী মেয়েদের দল। অনেক স্বপ্নে পাওয়া দৃশ্য, ওইভাবেই লিখেছি। প্রচুর দৃশ্য আছে স্বপ্নে পাওয়া দৃশ্য আমার। এবং আপনার স্বপ্নে পাওয়া দৃশ্যগুলোতেও ভীষণ ডিটেলিং রয়েছে। না ওটা লেখার সময় মনে হয় স্বপ্নটা দেখেছি ঠিক আছে, যখন আমি লিখি স্বপ্নে যে সিনটা দেখলাম ওভাবে তো লিখে দেওয়া যায় না, ওটা তো আমাকে সাজাতে হয় কীরকম পাঠক যখন পড়বেন তার কীরকম লাগবে। আমি যে কটি গল্প লিখি, যখনই একটা পাতা লিখি একবার পাঠক হয়ে পড়ে দেখি যে আমি পাঠক হলে এই পাতাটা পড়ে কীরকম মনে হতো। যদি মনে হয় খারাপ, পুরো বাদ দিয়ে দিই, আবার লিখি। এর ফাটাফাটি একটা ব্যাপার, মানে এর জন্যই মানুষ হয়তো খুব আনন্দ করে আপনার লেখা পড়েন। না আমি খুব খুঁতখুঁতে বিষয়টা, যদি আমি পাঠক হিসেবে সন্তুষ্ট না হই, তাহলে ওই পাতা বা ওই বাক্য, ওই অক্ষর, ওই শব্দ, ওই বাক্য এবং এই পাতা ও পাবলিশ হতে হবে না। আগে আমি সন্তুষ্ট হব পাঠক হিসেবে, এবং পাঠক হিসেবে আমি অত্যন্ত কড়া, মানে খুব নির্মম পাঠক আর কি, মানে কড়া সমালোচক আমি। মানে এরকম পছন্দ যদি না হয়, দরকার নেই আমার, থাক। আরেকটা বিষয়, আমি অনেক জায়গায় পড়েছি এটা, যারা মাকে নিয়ে লেখেন, এরকম ধরুন কোনো শক্তিকে নিয়ে যারা লেখেন, তাদের লেখার সময়ও কিছু অভিজ্ঞতা হয়, স্পিরিচুয়াল অভিজ্ঞতা হয়। অনেক সময় হয় যে হয়তো লিখে যাচ্ছেন, হয়তো এমন একটা সিচুয়েশন এলো যে আপনি ফিল করছেন আপনি লিখছেন, কিন্তু সেটা আপনি লিখছেন কিনা এমন নয়। এটা কি হয়? হ্যাঁ, অফকোর্স আমার প্রচুর গল্পে আছে। দ্রোলমার খড়গর যে লাস্ট সিন, ওর থোড়ি আমি লিখেছি। আমি টাইপ করছি, আমি বুঝতে পারছি মানে ওর টাইপড হচ্ছে, মানে আমারই আঙুল নড়ছে এবং টাইপড হচ্ছে, আমি জানি ওটা আমি লিখছি না। প্রচুর, এবং আরও অনেক একাধিক গল্প আছে এরকম, আমি লিখছি বুঝতে পারছি ওটা আমি লিখছি না। তার মানে এটা সত্যি, তার মানে এটা ভুল পড়িনি না, একদম আমি 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 নিজে বলছি আমি ফিল করেছি। আমার একাধিক গল্প আছে যে আমি শেষ দিকটা মানে আমি বুঝতে পারছি যে আমি লিখছি, মানে আমি লিখছি না, মানে আমাকে দিয়ে লেখানো হচ্ছে। প্রচুর আছে। তার মানে এটা শক্তি কিছু আছে। হ্যাঁ আছে। কাউরি বুড়ির মন্দিরের মাঝখানে বেশ খানিকটা অংশ, কাউরি বুড়ির মধ্যে শেষটা নয়, শেষটা ওটা নিজের লেখা, মাঝখানে বেশ খানিকটা অংশ আছে যেখানে মাধুরী নিজের কথা ভবতারণকে বলছে। আমি বুঝতে পারছি ওটা
আমি লিখছি না, ওটা লেখা হচ্ছে। মানে আমি টাইপ করে যাচ্ছি, আঙুল আমারই নড়ছে, কিন্তু এটা অটোমেটিক্যালি আসছে আর কি, আমাকে লিখতে হচ্ছে না। এটা মাঝে মাঝে ভালো হয়, যে পরিশ্রম কম হয় আর কি। বাট ইয়াস, তার এটা মানে তো তার যা ইচ্ছে তিনি তা লিখিয়ে নেন। তাঁর যা ইচ্ছে তিনি লিখে নেন। তিনি যদি বলেন যে ভাই কাল থেকে লিখতে হবে না, লিখবো না। তিনি যদি বলেন যে অনেক লিখেছিস আর থাক, আমি আর লিখবো না। আপনার ছিন্নমস্তাকে নিয়েও লেখা রয়েছে, সেটা লেখার সময় কোনো অভিজ্ঞতা? কেননা ছিন্নমস্তা কিন্তু খুব পোটেন্ট একটা শক্তি। না, ছিন্নমস্তা মানে যেটা রক্তফলক, যেটা ওই 1লা মে আসবে আর কি হইচইতে, না সেই নিয়ে আমার সেটা লেখার সময় আমার সেরকম কোনো অভিজ্ঞতা আমার খুব একটা কিছু হয়নি, যে ধরনের বলা হয় আর কি। আর হ্যাঁ, ছিন্নমস্তা দশমহাবিদ্যার আহ, সবচেয়ে উগ্র দেবী যারা, তাদের মধ্যে একজন। এবং ওই জন্য ছিন্নমস্তার পূজা গৃহীকে করতে নেই, ছিন্নমস্তার পূজা ঘরে করতে নেই, দেবী ছিন্নমস্তার কোনো ছবি ঘরে রাখতে নেই। দেবী ছিন্নমস্তা হচ্ছেন সাংসারিক মোহবন্ধন ত্যাগ করে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়ার দেবী। আপনি আপনি তো গৃহী, আপনি তো চান সংসার করতে, একদম। আপনার দরকার নেই ছিন্নমস্তা পুজো করার। ওটা একদম যারা সর্বত্যাগী সাধক, তারাই তার অধিকারী। এবং ত্যাগের একদম আলটিমেট জায়গা। এবং এমনি দশমহাবিদ্যার কোনো কোনো দেবীরই পূজা কৌল সাধক না হলে করা উচিত নয়, করা যায় না। ছিন্নমস্তা দেবী, বগলামুখী দেবী, ধূমাবতী, এরা উগ্র স্বভাবা দেবী। উগ্র স্বভাব এই কারণে যে তারা সাধককে নির্বাণ মার্গের পথ দেখান। এবং সবাই যদি সাধক হয়ে নির্বাণ প্রাপ্ত হয়, তাহলে তো সংসার চলবে কি করে, সমাজ চলবে কি? সমাজ চলবে কি করে? ওই জন্য এদের এদের পুজো মানে গৃহীর পক্ষে পুজো করা নিষেধ আছে। আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভুলে যাচ্ছি যে আমি একজন আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার এবং আইআইএম কলকাতার ম্যানেজমেন্টের পাস আউটের সঙ্গে কথা বলছি। মনে হচ্ছে কোনো সাধকের সঙ্গে কথা বলছি। সব মায়ের ইচ্ছে। একটু ওই দিকটায় যাই, মানে কি ব্যাপার, মানে এইরকম শিফট? আহ, আমাকে আজকে বা কালকে কেউ জিজ্ঞেস করছিলেন যে তুমি এত ইতিহাস নিয়ে পড়ো, ইতিহাস নিয়ে লেখো, তুমি ইঞ্জিনিয়ারিং করতে গেলে কেন? প্রথম কথা হচ্ছে যে আমি লেখাপড়ায় খুব একটা খারাপ ছিলাম না। তারপর আইআইটি যেই ক্র্যাক করার পর যদি বাড়িতে বলতাম যে ইতিহাস নিয়ে পড়বো, পিঠের একটা হাড় আস্ত থাকতো না। ঠিক আছে, তো ফলে পড়লাম, তারপরে চাকরি করলাম। এবং পড়াশুনোটা আমি আমি আমার মানে যা বই আছে আমার বহু আগে থেকে সংগ্রহ করা। ছোটোবেলা থেকে আমি বই পড়ি। ছোটোবেলা মানে খুব ছোটোবেলা। ছোটোবেলায় আমি খুব রোগা ছিলাম। মানে এখন দেখে বোঝাটা ব্যাপারটা মানে অবিশ্বাস্য লাগে আর কি। ছোটোবেলায় আমি খুব রোগা ছিলাম। রোগা ছিলাম বলে আমাকে কেউ খেলায় নিত না। হ্যাঁ, কিছুই পারে না, একটা না ব্যাট করতে পারে, না বল করতে পারে, না ফুটবলে, না গোলে দাঁড়াতে পারে, না ডিফেন্সে, না এতে ফরওয়ার্ডে। তুই বাইরে থাক, কী করবো, বাড়িতে বইপত্র আছে, সব বই থেকে পড়তে, ভালো বন্ধু। সব থেকে ভালো বন্ধু। সেই বই পড়তে 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 তারপর মনে হতো এই বইটা কিনি, ওই বইটা কিনি। বাবা বলতেন হট, অত পয়সা নেই, রাখ এখন, পড়াশুনো শেষ কর। আমাদের ছোটবেলায় কিন্তু এটাই ছিল, মানে বইয়ের জন্য দাবি জানিয়ে রাখতে হতো, আগে থেকে হ্যাঁ, আর্জি জানিয়ে রাখতে হতো, চাই। ক্লাস টেস্টে এত পেলে তবে ডিসাইড করবো পূজাবার্ষিক আনন্দমেলা কেনা হবে কি হবে না। ঠিক আছে, ওটা না আমাদের কাছে তখন জেম, মানে হ্যাঁ, না, মানে এটা পূজাবার্ষিকী পাওয়া মানে না। জেম একদম। তো এবং যখন চাকরি করলাম, তখন মনে হলো এবার নিজের পয়সা, বাবা মা কিচ্ছু বলার নেই। তখন থেকে আমার মানে পছন্দের বই কেনা শুরু, একের পর এক পছন্দের কালেকশন, পছন্দের বই কিনতে 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 পড়তে 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 মনে হলো যে হ্যাঁ ঠিক আছে। মানে আমি তখন কোথায় বম্বে আছি, 2014-15 সাল নাগাদ। প্রচুর লোক ফেসবুকে লেখালেখি করছেন। আমি পরিষ্কার বলি, ফেসবুক না থাকলে আমাকে কেউ চিনতো না আজকে। ফেসবুক না থাকলে আমাকে কেউ চিনতো না। সোশ্যাল মিডিয়ার সুফল। একদম সোশ্যাল মিডিয়ার সুফল আর কি, মাধ্যমিকের রচনা 10 নম্বরের। তো আমি ফেসবুকে লিখতাম, এবং আমার একটা সিরিজ ছিল মার্কেট ভিজিট বলে। যেহেতু আমি সেলসের লোক, আমাকে তো প্রচুর লোকের সঙ্গে দেখা করতে হয়, কথা বলতে হয়, মার্কেটে যেতে হয়। এবং সেটা মোটামুটি জনপ্রিয় ছিল। 2017 বইমেলা সেটা বই হয়ে বেরোয়, মার্কেট ভিজিট বলে। এবং তারপরে আমাকে লোকজন বলে, বাংলাটা তো খুব খারাপ লেখো না, এই ওটা রম্যরচনা টাইপের বই আর কি, তো এত মানে ফাজলামি করে কী করে চলবে জীবন, একটা সিরিয়াস গল্প লেখো, ভালো গল্প, সিরিয়াস গল্প বেশ। আমি বললাম ঠিক আছে। মুশকিল হচ্ছে আমি বুঝতে পারলাম যে মানুষের না একটা ওই লেখার একটা ইয়ে থাকে, যে আমি এই ধরনের লেখাই লিখবো। প্রথম যে সিরিয়াস গল্পটা লিখলাম সেটা ভয়ের গল্প, নাম হচ্ছে শোধ। তারপরে
লেখা ভোগ, তারপরে আরও অনেক গল্প লিখি, বই বেরোয়, লোকজন বলে যে না ঠিক আছে, খারাপ নয়, চালিয়ে যাও। তো সেই থেকে লেখা চলছে। শুধুই মাঝখান থেকে রম্যরচনা লেখাটা বন্ধ হয়ে গেছে, যেটা লিখতে আমি সবচেয়ে ভালোবাসি। এবং আপনার একটা সিরিয়াস আর একটা ইমেজ তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ভালো, সিরিয়াস থাকা ভালো, অনেক কাজে কর্মে সুবিধা হয় লোকজনকে ভয় দেখাতে। কিন্তু আমি শুনবো যে এই একদম মজাদার যে মানুষটা রয়েছে আইআইটি খড়গপুরের গল্প। আর বেশিরভাগ গল্পই বলা যাবে না, ঠিক আছে, সেগুলো সবই সেন্সারের কাঁচির ওদিকে থাকে আর কি। তো আমার জীবনের ওই ওই আইআইটির 4টে বছর আর আইএমএ 2 বছর মানে জীবনের সেরা সময় আর কি। এবং আমি আইআইটিতে ঢুকি 1998 সালে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইআইটি খড়গপুর। এবং ছোটোবেলায় নাকি আমার কুষ্ঠিতে লেখা ছিল যে উচ্চস্থান হইতে পতনজনিত কারণে রক্তপাত, ফাঁড়া থাকে না, একটা লেখা থাকে। এবার আমার ঠাকুমা ইলেকট্রিক্যাল পেয়েছি শুনে খুব আতঙ্কিত হয়ে প্রশ্ন করেছিলেন আমার মাকে, ওরে ল্যাম্পপোস্টে উঠতে হইব না তো যদি, যেহেতু ইলেকট্রিক্যাল পেয়েছে আর কি। স্বাভাবিক। তাকে আশ্বস্ত করা হয় যে না, ওকে ল্যাম্পপোস্টে উঠতে হবে না, নিচে থেকেই মোটামুটি কানেকশন দিতে পারবে। তো ওই 4টে বছর আমি পড়াশোনার পরে কিছু করিনি বললেই চলে। এবং নাটক করেছি চুটিয়ে, প্রচুর নাটক করেছি। লেখার বেসটা ওখান থেকেই তৈরি হয়েছে। লেখার বেস ওখান থেকে নয়, যেটা আমি উপকার করেছি নাটক করার সময় 2টো জায়গায়। একটা হচ্ছে স্টেজ ফ্রাইট থাকে না, মানে স্টেজে উঠে অনেকগুলো কিছু সামনে কি বলবো, ওইটা আমার ওই বয়সে কেটে গেছে। ফলে যখন আমি এখন কোনো কনফারেন্সে যাই বা সেমিনারে যাই, ওটা আমাকে খুব কাজ দেয়, যে মানে পাবলিকের সামনে দাঁড়িয়ে 2টো কথা আমি বলতে পারবো, ওই কনফিডেন্সটা আমার আছে। আর সেকেন্ড হচ্ছে মানে নাটকের তো মেন জিনিস ডায়ালগ। মানে তো মনোজ মিত্রর নাটক যে পড়ে, মানে মনোজ মিত্রর নাটক পড়াও একটা আনন্দের বিষয়, বা বাদল সরকারের মজার নাটক পড়াও একটা আনন্দের বিষয়। বল্লভপুরের রূপকথা কদিন আগে সিনেমা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। আপনি যখন পড়বেন নাটকটা, সেটা ইকুয়ালি আনন্দের। এবং ওই বইটাতে আরও 3-4টে গল্প আছে, মানে নাটক আছে, গল্প বলছি, নাটক আছে, খুব মজার, খুব আনন্দের, মানে পড়লেও ভালো লাগে আর কি। তো ওইখান থেকে না একটা জিনিস আমি শিখেছি, একজন লোক, মনোজ মিত্র নিজে লিখছেন, তো একজনে লিখছেন বিভিন্ন ক্যারেক্টারের মুখের ডায়লগ, এবং সেটা কিন্তু বিভিন্ন লোকের মতো করে লিখছেন। মানে আমি যখন একজন পুলিশ অফিসার আর একজন পাড়ার ছিঁচকে চোর, দুজনের ডায়লগে আমায় লিখতে হবে। এবং আমি মানে আমি একটা পাড়ার চোরের মুখে প্রমিত বাংলা বসাবো না, আর পুলিশ অফিসারের মুখে আমি আবার খুব একটা অষ্টাব্য বাংলা বসাবো না। আমাকে ওইটে কোথায় কোন ধরনের ডায়লগ কে কীভাবে বলতে পারে, ওইটা আমায় খুব হেল্প করেছে, যে এটা এইখানে কিন্তু ডায়লগ খুব যাবে। কঠিন একটা ব্যাপার, সহজ নয়। এবং আমি প্রচুর 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 লোকের লেখা পড়ি, দেখি, এটা আমি খুব খুঁতখুঁত এই বিষয়টা। মানে আমি একটা উপন্যাস, নাম বলবো না, পড়ছিলাম, সেখানে জেলের 2জন কয়েদি, যার একজন ভাষাগতভাবে অবাঙালি, ধর্মে মুসলিম, এবং একজন ভাষাগতভাবে বাঙালি, ধর্মে হিন্দু, তারা কথাবার্তা বলছেন, দুজনেই শুদ্ধ প্রমিত বাংলায় বলছেন। মানে ওটা পড়ে আমি আর সামনে এগোইনি আর কি, এটা হতে পারে না। আর মনে ধরলো না। তাতে কি হয় না, আপনার ওটাকে রিয়েলিস্টিক মনে হয় না আর কি, এইভাবে থোড়া এইভাবে কথা বলে না। ওই 4 বছর নাটক করতে গিয়ে আমার ওই ডায়লগ কীরকম হবে, এইটা আমার খুব ওই সেন্সটা পুরো তৈরি হয়ে গেছে। খুব তৈরি ছিল। তাহলে তো একটা হেল্প হয়েছে ওখান থেকে, বড় সড়ো হেল্প হয়েছে। এইটা আমি জীবনে দেখেছি, যা যা শিখেছি কখনো না কখনো কাজে লাগে। জীবনের ধন কিছুই যায় না ফেলা, যা যা করেছি, যা যা পাপ কাজ করেছি, পুণ্য কাজ করেছি, কখনো একটু ছোটখাটো পাপ কাজের গল্পগুলো না শুনি। না না না, কি দরকার, মানে বেশিরভাগ পাপ কাজ তো বলা যাবে না। তো আচ্ছা, একটা ছোট পাপ কাজের কথা বলি আর কি। তো আমাদের ওই ফয়ার, মানে যখন আপনি যদি আইআইটি খড়গপুরে যান, যেখানে একাডেমিক ব্লকটা আছে আর কি, ওটার সিঁড়ি, চওড়া সিঁড়ি বেয়ে উঠতে হয়, ওটাকে বলে ফয়ার বলি। ভেতরে জাস্ট ঢুকে একটা বড় ইয়ে মতো, বারান্দার মতো, তা ওটা ক্রস করে সোজা গেলে বিভিন্ন একাডেমিক ব্লক, আর বাঁ দিক দিয়ে উঠে গেলে আমাদের ডিরেক্টরের অফিস। তা আমাদের ডিরেক্টর ছিলেন প্রফেসর অমিতাভ বসু, খুব রাজভারী লোক, টকটকে ফর্সা দেখতে, সুন্দর দেখতে, খুব রাজভারী লোক। আর আমরা ওখানে নাটক করতাম, রিহার্সাল করতাম, ধরুন 11টা থেকে শুরু হলো, রাত 2টা 2:30। আর মেন গেটের বাইরে ছেদিজ বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আবার বিচিত্র সব খাবার পাওয়া যেত, মহিলে, টিঙ্কু, এরকম আর কি। মানে এবং এইগুলো সবই হচ্ছে ওখানকার কোনো এক প্রাক্তন ছাত্র এই রেসিপি দিয়ে বানিয়ে খেয়ে গেছিলো, ঠিক আছে। তো সেই থেকে ছাত্র সমাজে ওগুলো চলে, ঠিক আছে। তো আমরা যেতাম, এবং আমরা ওখানে এন্তার সিগারেট খেতাম, আর খেয়ে ওখানে ফেলে আসতাম।
2-3 বার বারণ করেছে এসে। কেন ডিরেক্টরের আসা যাওয়ার পথে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, উনি ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন, আর ওখানেই আমরা সিগারেট ফেলে আসছি। আর সিকিউরিটি 2বার বলে গেছে আপনি ফেলবেন না, স্যার কিন্তু রাগ করছেন। কে শোনে? এই যৌবন জলতরঙ্গ রধিবে কে রে। আমরা খেয়ে যাচ্ছি। তো একবার কোনো একটি নাটক হবে, নাটকের নাম ফুটবল, নান্দিকারের বিখ্যাত নাটক ফুটবল, এবং পরিচালনায় আমি। তা মনে আছে আমার ফয়ারের দিকে মানে পেছন দিকে পিঠ করে দাঁড়িয়ে আছি, করছি, ডিরেকশন দিচ্ছি, হাতে একটা সিগারেট, বাঁ হাতে স্ক্রিপ্ট, আমার সামনে যারা বসে আছে অনেকেই আমার ব্যাচমেট, বেশিরভাগই আমার জুনিয়র। আর আমার একজন ব্যাচমেট, তার নামটা বলা ঠিক হবে না এখন, সেও সিগারেট খাচ্ছে। হঠাৎ দেখতে পেলাম ছেলেটা না জাস্ট সিগারেটটা মানে তুলতে যাচ্ছিল ঠোঁটে, নামিয়ে আঙুল দিয়ে চিপে নিভিয়ে দিল। আমি তো অবাক, হ্যাঁ রে কী হলো রে, ফেলে দিল অতটা সিগারেট, খারাপ লাগে না, পয়সা দিয়ে কিনতে হয়। তারপর দেখি সবাই আমার পেছন দিকে তাকিয়ে আছে, ঘুরে দেখে ডিরেক্টর সাহেব নিচে, রাত 1:30 বাজে। ঠিক আছে, মানে আমার প্রথমে বললাম সিগারেটটা আমি কোথায় ফেলবো, আগে ফেলে তো এখানেই ফেলতে হবে, কোনো ওনার option চোখের নেই। সামনে কোনো অপশন নেই। উনি প্রশ্ন করলেন এই নাটকের ডিরেক্টরকে, সবাই একসঙ্গে আঙুল তুলে তাকিয়ে বললো এ। উনি আমাকে বললেন তোমাকে তো রাস্টিকেট করবই, মানে ওটা তো হয়ে গেছে, ডিসিশন হ্যাজ বিন টেকেন, তুমি কালকে একবার তোমার ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট, আমি ইলেকট্রিক্যাল, মানে প্রফেসর টিকে বাস আমাদের তখন হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন, তুমি একবার ওনার সঙ্গে কথা বলো, বলে উনি চলে গেলেন। তা আমাকে তো লোকজন সান্ত্বনা খুব দিল যে ঠিক আছে, 3টে বছর তো কাটানি আমাদের সঙ্গে। ই বাবা, এই পর্যায়ে চলে গেছিল? হ্যাঁ, আর ডিরেক্টর এসে বলে গেছেন তুমি কাল থেকে তুমি রাস্টিকেটেড, কলেজ থেকে তোমার আসতে হবে না। আমি কি করবো তখন, সে কান্না কাটি হাপুস নয়নে সে করে গেলাম। পরের দিন সকালবেলা চান টান না করে, চুল টুল ফুসফুসো করে, চোখ টোক লাল, খুব একটা মানে জীবনে এর থেকে বড় পাপ কিছু করিনি, করে আমি গেলাম প্রফেসর টিকে বাসুর কাছে। প্রফেসর টিকে বাসু মানে ওরকম ছাত্রবৎসল প্রফেসর খুব কম দেখেছি, ছোটোখাটো হাইট, আর প্রথমত প্রচণ্ড বোধহয় মানে মারতে বাকি রেখেছিলেন আর কি, উল্লুক বাঁদর বেল্লিক, তোমাদের একটা সেন্স নেই, খুব বকাঝকা করলেন, করে বললাম দাঁড়াও দেখছি কি করা যায়। তার 2 দিন পরে প্রফেসর আমাকে শাসন করার জন্য পাঠালো হলো প্রফেসর ভট্টাচার্যকে, ভট্টাচার্য। তিনিও খুব খুব মানে মানে ছাত্রদরদি প্রফেসর। ওনার দোষ ছিল উনি সিগারেট খেতেন, দিশলাই কাঠি অপব্যয় করতেন না, সিগারেট থেকে সিগারেট জ্বালিয়ে সিগারেট খেতেন। এই লেভেলে চেঞ্জ হ্যাঁ, মেকার। ওনাকে পাঠানো হচ্ছে আমাকে বোঝানোর জন্য যে সিগারেট খাওয়াটা খারাপ, ঠিক আছে। এবং তিনি এসে আমাকে বলছেন বুঝলে অভিক, আমিও ভাবছি সিগারেট খাওয়াটা ছেড়ে দেবো, তুমি আর খেও না। উনি এই 2টি কথাই আমাকে সারমর্ম বুঝিয়ে চলে গেলেন। তারপর জানা গেল কি হবে না, একটা হচ্ছে যে আমার বাড়িতে চিঠি যাবে যে ছেলে আপনাদের কিন্তু উচ্ছন্নে যাচ্ছে, ছেলেকে সামলান। আরেকটা হচ্ছে 2 সপ্তাহ, না সরি 2 সপ্তাহ না, 14 ঘন্টা লাইব্রেরি সার্ভিস, মানে ওখানে যাওয়া, বই সাজিয়ে রাখা, স্পাইন খুলে গেলে আঠা দিয়ে লাগিয়ে রাখা, খবরের কাগজ ভাঁজ করে সরিয়ে রাখা, এইসব 14 ঘন্টা কাজ খুব করলাম। ছোটর উপর দিয়ে গেল কিন্তু। খুব ছোটোর উপর দিয়ে গেছে। তার কারণ হচ্ছে আইআইটিতে 3টে ড্রামাটিক্স গ্রুপ ছিল, বিটিডিএস, এইচটিডিএস, ইটিডিএস, ইংলিশ টেকনোলজিক্যাল ড্রামাটিক সোসাইটি, বিটিডিএস হচ্ছে বেঙ্গলি টেকনোলজি ড্রামাটিক সোসাইটি। আর বিটিডিএস ওই সময়, আমাদের সময় না, 1998-2000 না, খড়গপুর বা ওই চত্বরে খুব বেশি সিনেমা হল বা এন্টারটেনমেন্টের কিছু ছিল না, এবং আমাদের যা নাটক হতো দেখতে মেদিনীপুর শহর থেকে লোক আসতেন। আমরা প্রচুর বিখ্যাত বিখ্যাত নাটক করেছি, মারির সংবাদ করেছি আমরা, আমার মনে আছে। ফুটবল তো বললাম, আমি নিজে করেছি। মনোজ মিত্রের তো একাধিক নাটক করেছি আমরা। যে নাটকটা দিয়ে মোটামুটি আমার ওই আইআইটি খড়গপুরে নাটক করা শুরু, সেটা হচ্ছে মনোজ মিত্রের লেখা নরক গুলজার। তাতে একটি অত্যন্ত দরিদ্র নিপীড়িত চাষির একটা রোল ছিল আর কি, এবং তখন আমাকে দেখে এরকম দুর্ভিক্ষ পীড়িত মনে হতো, তো তাতে আমাকে সেই রোলটি দেওয়া হয়েছিল। খুব মানে লোকজন ভারী মজা পেয়েছিল, আমারও খুব মজা লেগেছিল। তারপর থেকে নাটক করেছি প্রচুর, কিছু অ্যাওয়ার্ডও আছে। নাটক করাতে গিয়ে অনেক নাটক করতে হয়েছে। নাটক করাতে গিয়ে নাটক করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ফাইনাল ইয়ারে একটা প্রোডাকশন হতো আর কি বিটিডিএসের, আমরা করেছিলাম ফুটবল, নান্দিকারের বিখ্যাত নাটক ফুটবল। এবং ওতে একটি ক্যারেক্টার আছে, একটি যে 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 ছেলেটি আর কি, যে মেন প্রোটাগনিস্ট যে আর কি, তার নাম বোধহয় রঘু, যদি খুব ভুল না করে থাকি। এবং সে এমন এক মাসির আশ্রিত, যে মাসির চরিত্র খুব একটা ভালো না, ঠিক আছে। আচ্ছা, রঘুর যে চরিত্রটি করেছে ছেলেটি সৌরভ পণ্ডিত, আমার খুব প্রিয় বন্ধু, ব্রিলিয়ান্ট ছেলে, এখন ইউএসএতে আছে, দারুণ রেজাল্ট, অভিনয়টা দারুণ করতো, খুব স্মার্ট ছেলে। সে তখন ফাইনাল ইয়ারে, মানে ও তো 5 বছরের বোধহয় ম্যাথসে এমএসসি ছিল,
ও 4th ইয়ারে আরেক বছর থাকবে, আমাদের ফাইনাল ইয়ার। আর ওর যে মাসি যে মেয়েটি হয়েছে, ফার্স্ট ইয়ারের মেয়ে, দুর্দান্ত অভিনেত্রী, মানে ন্যাচারাল ট্যালেন্ট আর কি। একটা জায়গা ছিল যে এরকম রঘু এসে খুব কাঁচুমাচু মুখে বলছে, মাসি ওরা তোমাকে বলে, আর মাসি শুনে একটা ঠাটিয়ে থাপ্পড় মারবে। এবার থাপ্পড়টা মারতে পারছে না, স্বাভাবিক, সিনিয়র। সিনিয়র আর একটা ক্লাস, মানে একটা ফার্স্ট ইয়ারের মেয়ে যদি থাপ্পড় মারে, ব্যাপারটা তো ঠিক নয় না। আপনারা ওখানে একটা তুলনীয় একটা দৃশ্যের কথা মনে পড়ছে, যে তপন রায়চৌধুরীর একটি দুর্দান্ত বই আছে আত্মজীবনীমূলক, নাম হচ্ছে রোমন্থন। তাতে একটা সিন আছে যে এরকম ব্রিটিশ পিরিয়ড নিয়ে নাটক হচ্ছে, যিনি জেলার হয়েছেন তিনি হচ্ছেন গ্রামে, মানে বাড়ির, জমিদার বাড়ির পুরোহিত। আর জমিদার বাড়ির যিনি মালিক, দোর্দণ্ড প্রতাপ মালিক, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তিনি হয়েছেন একজন ওই পাথর ভাঙতে থাকা রাজনৈতিক বন্দী। সিন ছিল যে জেলার এসে একটা লাথি মেরে বলবে, কিরে শালা পাথর ভাঙ। এই পুরোহিত মশাই তো কিছুতেই লাথি মেরে কথাটা বলতে পারছেন না, অনেক চেঁচামেচি করা হলো, তো অনেক মৃদু সুরে বললেন, অশ্যামবাবু কান্দেন কেন, পাথর ভাঙেন। এর বেশি সে আর বকতে পারেনি। এটাও সেই কেস, সে যতই ভালো অ্যাক্টিং করুক, মেয়েটি থাপ্পড় মারতে পারছে না। আমি তারপর আর 2-3 দিন বাকি, মানে বাকি সব হয়ে গেছে, ফাইনাল স্টেজ রিহার্সাল হবে, আমি মাথা গরমে যাতা বললাম মেয়েটিকে, সে কান্নাকাটি করে, মেয়েটি আমি নাটক করব না বলে ধাঁ। তখন মাথায় হাত, 2 দিন বাকি, কাউকে ট্রেন করা যাবে না, আর ও মেয়েটি এত ভালো করছে, প্রশ্নই ওঠে না। এবার সবাই অল ফিঙ্গার্স পয়েন্টিং এট মি আর কি, তোমার জন্য হয়েছে এটা, তুই গিয়ে সামলাম। আমি এবার খুব কাঁচুমাচু মুখ করে গেলাম ওদের মেয়েদের যে হোস্টেল আর কি, SNIG বলতো, সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী। আর তার সামনে একটা বড় বটগাছ আছে, তার সাংকেতিক নাম ছিল সেটা হচ্ছে PMT, পিয়া মিলেন্ট্রি, মানে ছেলেরা ওখানে দেখা করতে আসতো আর কি মেয়েদের সঙ্গে। সেখানে কি অনেকবার নিচে থেকে ফোন করতে হতো যে ভাই নিচে আয়, দাদা এসছে। সে পরিষ্কার বললো, ওখানে শুনেই বললো হাসপাতালে গেছে, হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আমি ভাবছি যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে তো গেল, শো একেবারে নষ্ট। পরের দিন কি করা যাবে, পরের দিন দুপুরবেলা ঝেঁপে বৃষ্টি নেমেছে। আমি ইচ্ছে করে বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে ভিজতে ভিজতে সাইকেল নিয়ে হাসপাতালে গেছি। মানে যখন দাঁড়িয়েছি ওর সামনে গিয়ে, কেবিনের সামনে, সারা গা জুড়ে আমার মানে সেই বন্যা বয়ে যাচ্ছে। ও বলছে, তুমি এত ভিজে কি করতে গেলে? আমি বললাম, দেখ ব্যাপারটা বুঝে দেখ, নাটক না করলে কী করে হবে। সে আমারই চোখ দিয়ে জল পড়ছে আর কি, বৃষ্টির জন্য চোখের জল কে বুঝতে পারছে। সে দেখে ভদ্রমহিলা হৃদয় দ্রব হলো, তিনি রাজি হলেন নাটক করতে এলেন। এবং নাটক করতে যে থাপ্পড়টি মেরেছিলেন সেটা ওই পুরো মঞ্চের শেষ সারি অব্দি শোনা গেছিল, মানে সামনে সাইড লোকজন আঁতকে উঠেছিল থাপ্পড়টা শুনে, লিটারালি 82 শিক্ষা থাপ্পড় গালে একটা আর কি। বাপরে বাপ। আপনার সেই বন্ধুটি এই কথাগুলো শুনে কিন্তু আবার হ্যাঁ, সেই ব্যাপারটা মনে হবে তার, নিশ্চয়ই মনে হবে আর কি। এবং আই থাপ্পড়ের থিঙ্ক কথাটা। সৌরভ বোধহয় গত বছর না তার আগের বছর এসেছিল কলকাতায়, অলিপাবে গেছিলাম আর কি, এবং উই হ্যাড এ নাইস টাইম। খুব ভালো ছেলে সৌরভ পণ্ডিত। কত বন্ধু বান্ধব আমরা ছিলাম, নাটক করতাম। দেবশঙ্কর দাস, মানে এত এত ভালো ছেলে জীবনে কম দেখেছি আর কি। এবং দেবশঙ্কর দাস কোনোদিনই নাচ শেখেনি, কিন্তু প্রতি নাটকে ওর একটা নাচের সিন থাকতো। আমি জানি না কেন ওর ভাগ্যে নাচের সিনটা পড়তো আর কি। আমরা বলতাম দেবু নাচলেই নাটক হিট আর কি। ওই নরগুলজারে যে গানটা আছে, বিখ্যাত গানটা, কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন, ও সিনটা শুরু হচ্ছে দেবু নাচতে নাচতে ঢুকছে আর কি, কথা বলো না। আর এক কোনায় ব্রহ্মা শুয়ে আছেন, সৌরভ পণ্ডিত ব্রহ্মা হয়েছিল। তাই ওদের 4 বছর নাটক করে, মানে ওই যে বললাম দুটো উপকার হয়েছে, ডায়ালগ কী করে লিখতে হয়, কী করে নাটকীয়তা আনতে হয় লেখার মধ্যে, ওইটা মোটামুটি হয়ে যায়। আর ওই স্টেজ ফ্রাইটটা কেটে গেছে। ও এখন কোনো কনফারেন্সে উঠে আমার কোনো হাত ফাত কাঁপে না, ঠিক আছে। আমি জানি অর্ধেক লোক আমার কথা শুনছে না, ঠিক আছে, যারা শোনার কথা তারা আমার কথা একমত হবে না, ফলে আমার ভেবে বেশি লাভ নেই, নিজের মনে যেটা আসছে সেটা বলে যেটা যাওয়া। মনে আসছে সেটা বলে যাই। মানে এটা নিয়ে কথা বাড়াচ্ছি না, একটা আমরা অফ ক্যামেরা কথাটা আমরা বাকিটা অফ বলবো। ক্যামেরা বলে বেশিরভাগ গল্পই কোনো কলেজ ছেলেদের হোস্টেলের গল্প বাইরে বলা যায় না, উচিত নয়, সভ্যতার স্বার্থে, সভ্য সমাজের স্বার্থে বলা উচিত নয়। এবার আমরা একটু কলকাতা IIM এ চলে আসি। ইনফ্যাক্ট আমার 4 বছর IIT থেকে 2 বছর IIMটা আরও ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে, মানে একে তো কলকাতার মধ্যে, ঠিক আছে, ঘরের ছেলে ঘরে ফিরলো। ঘরের ছেলে ঘরে ফিরলাম আর কি। এবং আমি IIM ব্যাঙ্গালোর পেয়েছিলাম, IIM লখনৌ পেয়েছিলাম, এবং IIM কলকাতা পেয়েছিলাম, IIM কোজিগড়ও পেয়েছিলাম। স্বাভাবিক আমি কলকাতাতে আসবো, এবং মানে 2 বছর আরও হুলিয়ে মস্তি আর কি, দারুণ দুর্দান্ত।
মানে আমাদের ওই আমি যে হোস্টেলটা থাকতাম বলতে ওল্ড হোস্টেল, তখন 3টে হোস্টেল ছিল, এখন বোধহয় আরে একটা দুটো বোধহয় বেড়েছে। তো ওল্ড হোস্টেলে একটা কোয়ার্ড ছিল, কোয়ার্ড হচ্ছে ছোট উঠোন মতো আর কি। আর সেই উঠোনে আমরা যে কোনো অজুহাতে আমরা পার্টি করতাম। মানে আজ প্রথম বৃষ্টি পড়লো, আজকে একটু পার্টি হবে। আজ পরীক্ষা শুরু হলো, আজকে পার্টি হবে। পরীক্ষা শেষ হলো, পার্টি হবে। আজকে ব্যাচের সমস্ত ছেলে প্লেসড, মানে চাকরি পেয়ে গেছে। ইউজুয়ালি আমাদের ওই প্লেসমেন্ট 0 ডে 1 ডে 2 3 দিনই চলে আর কি। সবাই প্লেসড হয়ে গেছে, আজকে আবার পার্টি। এবং সেখানে প্রচুর এরকম খুব ভালো ভালো ছেলে দেখেছি আর কি। আমাদের একটা পার্টিকুলার হলের যে টপটা নামই ছিল হচ্ছে জি টপ, ওটা গাঁজা টপ আর কি। ঠিক আছে, তো নাম ওটা কী বলবো, মানে লোকজনের প্রচলিত প্রবাদ আর কি, যে ওখানে ওটা ওই জন্য প্রসিদ্ধ জায়গাটা আর কি। ভালো জায়গা, আমি খুব খুশি হয়েছি। এবং আই এম ক্যালকাটা যদি কখনো যান, দেখবেন খুব মানে বিউটিফুল জায়গা। 7টা লেক আছে। মানে আমরা যখন আমাদের হস্টেল থেকে বেরিয়ে ক্লাসে যেতাম ওই লেকের পাশ দিয়ে, ভীষণ ভীষণ সুন্দর। সেই লেকে আবার একটি ছেলে হোলির দিন সবাই ভাং খেয়ে আর কি, 2টো পা জমির ওপরে আর কি, মানে তুরিয়ানন্দে আছে আর কি। সে কারো মনে হলো সে সাঁতার কাটতে পারে, তার ঝাঁপ দিয়ে মনে পড়লো যে সে সাঁতার কাটতে পারে না। তখন বলছে আমাকে বাঁচা, বাকিরা আবার ঝাঁপ দিয়ে তাকে তুলে এনে কি মার তোকে কে বলেছিল নামাতে। মানে কি অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স, আমি তাই না? আমি আমাদের ওল্ড হোস্টেলের সি উইংয়ের 3তলা থাকতাম। আমাদের উইংয়ের একটি ছেলে, তার নামটা বলবো না এখন, খুব খারাপ শোনা, সে এখন খুব বড় ইনভেস্টমেন্ট ব্যাংকার, বাঙালি ছেলে, দিল্লির প্রবাসী। সে তার হোলির দিন মনে হয়েছে যে আজ তো একটা উল্লাসের দিন, উল্লাস করাই যায়। সে বিবিধ ধরনের তরল এবং বায়বীয় মাদকদ্রব্য সেবন করেছে। খানিকক্ষণ পরে দেখি আমাদের ওই উইংয়ের, আমাদের যে প্রেসিডেন্ট ছিল আর কি, স্টুডেন্ট প্রেসিডেন্ট উইংয়ে থাকতো, সে আমাকে ফোন করে খুব খারাপ ভাষায় বলছে, তুই কোথায় আছিস, ওপরে আয়, এক্ষুনি কেলেঙ্কারি হতো। কী কেস? গিয়ে দেখি সে ছেলেটি রেলিংয়ের ওপর দাঁড়িয়ে বলছে আজকে ভগবান তাকে, মানে গ্রান্টেড হিম আ উইশ দ্যাট হি ক্যান ফ্লাই। ভগবান তাকে, আর তার মনে হয়েছে ভগবান তাকে আজকে তাকে আশীর্বাদ দিয়েছেন বিশেষ, সে নাকি আজকে উঠতে পারবে। উড়ে একদম স্বর্গে যাওয়ার পাস ওটা। তাকে নামিয়ে তাকে ওই লোহার খাটের সঙ্গে বেঁধে রাখতে হয়েছিল। সাংঘাতিক। সাংঘাতিক। ভাবুন তো, ভারতবর্ষের সেরা ট্যালেন্টরা যেখানে যায় সেখানে এতটা এগুলো তো বলা যাচ্ছে, যেগুলো বলা যাচ্ছে না সেগুলো তো কি আর বলবো, অফলাইন উই উইল ডিসকাস ইট অফলাইন। একদম। মানে লাইফের সব রকম পার্ট আপনি দেখেছেন। এই চ্যাপ্টারটা গেল, আমি একটু জানতে চাইবো ফ্যামিলির দিকটা, কেননা ওটা ছাড়া কিন্তু আপনি না একদম পুরো কমপ্লিট করা যাবে না স্টোরিটা। একদমই না। মা বাবা? বাবা আমার ব্যবসায়ী ছিলেন, ছোট ব্যবসায়ী। আর মা একটা ছোট স্কুলে পড়াতেন আর কি। এবং আমার বাবা খুবই মানে স্নেহ করতেন, এখনও করেন আর কি। আর মা চিরকালে নির্দয় ছিলেন আর কি। মানে হয়তো পছন্দ হলো না, পড়াশোনা খারাপ হলো, একটা গরম খুন্তি দিয়ে ঠেঙিয়ে দিলেন আর কি। বা কিছু একটা বদমাইশি করেছি, বোনের চুল ধরে টেঙেছি, হয়তো একটা পাখার ডাঁটি দিয়ে পিটিয়ে দিলেন আর কি। মানে আমার মায়ের হচ্ছে ওই যখন পেটাতেন আর কি, ওই মিষ্টান্ন ভিতরে জনা সবাইকে দেবেন আর কি। মানে একধার যে কটি শিশু আছে পরিবারে, আপনারা ক ভাই বোন? না আমি আমার বোন আছে কি, আবার আমার খুড়তুতো ভাই আছে, পিসিরা যদি ছেলেমেয়েরা আসে। না জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ এখন তো আলাদা হয়েছে, তখন জয়েন্ট ফ্যামিলি ছিল। পিসিরা ছেলেমেয়েরা আসছে, মা সবাইকে নির্বিচারে পিটিয়ে যাচ্ছে। হয়তো পাপ করেছে আমার আমার পিস্তুতো দাদা আর কি, সে কিছু একটা খুব খারাপ কাজ করেছে, মারটা আমি খেয়ে গেলাম, তুই আটকাসনি কেন? আরে ভাই আমার সামনে করেনি, আমি আটকাবো কোত্থেকে আর কি, তোর সঙ্গে মিশে উচ্ছন্নে যাচ্ছে। মানে এই অপবাদের তো কোনো, যত দোষ নন্দ। হ্যাঁ এই অপবাদের তো কোনো ইয়ে হয় না। তা বলতে নেই, মানে ওই শাসনে মোটামুটি যতটা মানুষ হওয়া গেছে আর কি। এটা কিন্তু সত্যি সত্যি বলা হয় যে একটু কঠোর মায়ের সন্তানরা জীবনে উন্নতি করে। হ্যাঁ আমি জানি না উন্নতি করতে পেরেছি কিনা, কঠোর মার ব্যাপারটা কোনো সন্দেহ নেই আর কি। না, উন্নতি জীবনে ডেফিনেটলি উন্নতির করেছে, ব্যাপারটা সন্দেহ থাকতে এটা পারে। সবাই বলবে যে উন্নতি করেছেন। এবং তারপরের স্টেপ, ইনি তো গেলেন আপনার সাকসেসের পেছনে একজন নারী, হ্যাঁ বাকি আরো দুজন নারী রয়েছে। হ্যাঁ আমার স্ত্রী কলেজে পড়ান, একটি কলেজের ফিজিওলজির অধ্যাপিকা। আর আমার একটি মেয়ে আছে, সে সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে। ঠিক আছে। এবং আমরা নিজেরাই বলা বলি করি যারা আমরা সেলসে আছি আর কি, যে প্রত্যেকটি সাকসেসফুল সেলসের ছেলের লোকের পেছনে একজন অত্যন্ত ভালো বউ থাকে, নইলে আমরা এত বাইরে ঘুরি এবং সংসারটা তাঁরাই দেখে রাখেন। এই জন্য চিরকৃতজ্ঞ আর কি। এবং নিজেও বুঝি যে এত কাজের চাপ, লেখালেখি করতে পারছি
মানে লেখালেখি করতে পারছি, তার কারণ তারা সাপোর্ট দেন। দুইজনে যদি বলতেন যে না আমাকে সময় দিতে হবে, হয়তো বলেন অবহেলা হয়, কি আর করা যাবে, এর মানে ক্ষমা টমা চেয়ে নিই আর কি, এটুকুই। বাট ইয়েস, অন সিরিয়াস নোট, তাদের সাপোর্ট না থাকলে কিন্তু জীবনে কিছু করা খুব মুশকিল। আর মেয়ে শাসন করে নিশ্চয়ই। আমার মেয়ে শাসন ব্যাপারটাকে ওভাবে নেয় না, আমার মেয়ে শাসন হচ্ছে অন্য ধরনের। হয় দুদিন কথা বললো না আর কি, এরকম, এবং খুব তুচ্ছ কারণে কোনো একটা মেসেজ করেছে হয়তো হোয়াটসঅ্যাপে, আমি দেখে রিপ্লাই করিনি, মানে সময় পাইনি আর কি, কিন্তু দুদিন কথা বলবেন আমার সঙ্গে। বাবাদের শাসন করার জন্য মেয়েদের থেকে ভালো অস্ত্র আর কেউ নয়। না, আমি একটু একটু করে ফিল করতে পারছি, আমারও তো মেয়ে, আমি এটা ফিল করতে পারছি। মানে স্ত্রীরা যেটা করতে পারে না, ওটা মেয়েরা খুব অবলীলায় করে ফেলে। খুবই অবহেলা এবং অবলীলায় করে ফেলে। আমি আমার সেলসের জীবনে যে কটি পাজির পাঝাড়া দেখেছি, যাদের সঙ্গে কাজ করেছি, মানে বদমাইশি চূড়ান্ত, মানে এরা যে কী করে পৃথিবীতে জন্ম নেয় আমি বুঝতে পারি না, মানে এত বদমাইশ। তাদের দেখেছি মেয়ে বড় হওয়ার পরে পুরো শুধরে গেছে, প্রায় সাধুসন্ত হয়ে গেছে আর কি, এরকম প্রচুর এক্সাম্পল আছে। আমার মনে হয় আর সবার একটা মেয়ে থাকা ভালো, মানে যেসব যারা দুর্দান্ত প্রকৃতির বালক আর কি, তাদের একটি করে মেয়ে থাকা ভালো, তাতেই তারা একদম লাইনে থাকে। আমাকে একটা কথা বলুন, এই যে আপনার সায়েন্সের জগৎ, আপনার সেলসের জগৎ, এগুলো ছেড়ে আপনি লেখালেখিতে কিভাবে এলেন? এটা না ওই পুরোপুরি অ্যাক্সিডেন্টাল আর কি, মানে আমি ওই বললাম লিখতাম, আহ, নিজের মনের কথা ফেসবুকে, এবং লোকজন পছন্দ করতো, প্রকাশক বললেন যখন লিখছো একটু ভালো করে লেখো। তো তারপরে আমার একটি বই প্রকাশিত হয়, এবং ইনকিউজিশন বলে, এখন অবধি আমার সবচেয়ে বিখ্যাত বই। তো সেই বইটি সমাধি খুব স্নেহ করতেন, তিনি পত্রভারতী ত্রিদীপ চট্টোপাধ্যায় বোধহয় পরিবারের কেউ হন, তিনি পৌঁছে দিয়েছিলেন। তো তারপরে ত্রিদীপদা একটা কোনো একটি মেলায়, ওই কলেজ স্কোয়ারের নববর্ষের মেলায় আমাকে দেখে বলেন তুমি দেখা করো আমার সঙ্গে। তো আমি তো বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। গেছি, দেখা করতে গিয়ে বসেছি, এবং ত্রিদীপদা যেখানে বসেন তার দুটো দরজা আছে, একটা পেছন দিকে, একটা সাইড দিয়ে। আমি পেছন দিকে মানে দিয়ে ঢুকেছি, সাইডের দরজাটা খেয়াল করিনি। খানিকক্ষণ পরে উনি আমাকে বলছেন না ভালো লিখেছো, তোমার এই জায়গায় দোষ আছে। ত্রিদীপদা কিন্তু খুব ভালো গাইড, হ্যাঁ মেন্টার, খুব ভালো এডিটার, মানে প্রতিটা লেখা, মানে এইখানে এই শব্দটা এভাবে বসবে না, তুমি বাক্যটা এইভাবে শেষ করলে শুনতে খারাপ লাগে, এই গাইডেন্স আজ অব্দি আমাকে বইবাজারে একমাত্র ত্রিদীপ চট্টোপাধ্যায় ছাড়া কেউ শেখায়নি। উনি আমাকে ধরে ধরে দেখো এইখানে তুমি যে চ্যাপ্টারটা লিখেছো, এইটা এখানে দিলে সুবিধা হয়, তুমি যে পরপর দুটো বাক্য এইভাবে লিখছো, এদের ওটা শুনতে রাইমিং মনে হয় বলে ওটা গদ্যে যায় না। এইটা একদম উনি আমাকে, মানে আমার পটমঞ্জরি 1,00,000 ওয়ার্ডের উপন্যাস, উনি 6,000 ওয়ার্ড কেটেছেন, 1,00,000 থেকে 94,000 ওয়ার্ড করেছেন। আমি সেই পাণ্ডুলিপি রেখে দিয়েছি নিজের হাতে, প্রত্যেকটা পাতার কোথায় কোথায় কী চেঞ্জ হবে হবে না নিজে এডিট করেছিলেন ত্রিদীপদা। যাই হোক, তো তিনি বলছেন যে এটা ভালো লিখেছো, আচ্ছা তোমার সঙ্গে একজন আলাপ করাই, আমাদের মেন্টর গাইড, তাঁর নির্দেশে চলি। বলে ঘাটটা ঘুরিয়ে দেখলাম অনীশ দেব ঢুকছেন, এক মাথা সাদা চুল, আমার তো হাত ফাত কাঁপছে তখন, ডান দিকে ত্রিদীপ চট্টোপাধ্যায়, বাঁ দিকে অনীশ দেব ঢুকে বললেন আপনি কেমন আছেন। অনীশ দেব সবাইকে আপনি বলতেন, হ্যাঁ সবাইকে আপনি বলতেন, যে চা দিতে এসছে যে ছেলেটি তাকেও আপনি বলতেন। আমি স্যার ভালো আছি স্যার, আমাকে আপনি বলবেন না স্যার তুমি বলুন। না আমি সবাইকে আপনি বলি। আর অনীশ দেব খুব মৃদু স্বরে কথা বলতেন, আর অত্যন্ত শার্প সেন্স অফ হিউমার ছিল, ভীষণ শার্প, আস্তে কথা বলতেন, শুনতে হতো মন দিয়ে। তো ওরা শুনে বললেন হ্যাঁ খারাপ লিখছো না, তুমি এক কাজ করো, একটা তখন কলকাতা বইমেলায় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে একটা ম্যাগাজিন বেরোতো বইমেলা বলে, তাতে একটা ঐতিহাসিক উপন্যাস দাও। সেখানে আমি একটা ওই গোপাল দেব কী করে রাজা হলেন একটা উপন্যাস লিখে দিয়েছিলাম। উনি পড়ে বলে এটা তো কী হলো, এটা তো কিছুই হলো না, এটা তো, আমি বলে ওটা ফার্স্ট পার্ট, ওটা 3 পার্টে শেষ হবে। সেটা আমি 4 বছর ধরে লিখে শেষ করেছিলাম পটমঞ্জরি। 4 বছর পদে তো আর হয় না, তার আগে আমার ওখানে খোঁড়া ভৈরবের মাঠ বেরিয়েছে, পেতবর্থ বেরিয়েছে, পটমঞ্জরি 4 বছর নিচ্ছি। দেখে একদিন ত্রিদীপ চট্টোপাধ্যায় ফোন করে, ওরকম অক্টোবর নভেম্বর, মানে বইমেলা আসবে আসবে করছে, ফোন করে আমাকে রাত্রিবেলা কাতর স্বরে বললেন আমি কি দেখে যেতে পারবো, মানে তুমি তো লেখাটা দিচ্ছ না। আমার খুব লজ্জা লেগে আমি বললাম স্যার আপনাকে 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছি। তা লেখাটা হয়েও এসেছিলো। তো 1 মাসের মধ্যে যখন যেদিন শেষ লাইনটা লিখলাম, আমার এখনও মনে আছে শেষ লাইন, রাত 1:30 বাজে, মশারির মধ্যে বসে আমি লিখছি, তখন আর কারো কথা মনে ছিল না, সামথিং লাইক দ্যাট। লিখে 1:30টার সময় ত্রিদীপদাকে SMS করলাম, হোয়াটসঅ্যাপ করলাম যে স্যার পটমঞ্জরি এইমাত্র শেষ করলাম।
মানুষ কী ভাবে যে পরদিন সকালে রিপ্লাই দেবেন, উনি ঠিক 3 সেকেন্ড আমাদের রিপ্লাই এলো, কাল সকালে গামছা নিয়ে গঙ্গা স্নানে যেও। ঠিক আছে, তো তারপরে দিলাম, উনি এডিট করলেন, পটমঞ্জুরি এখনও যথেষ্ট ভালো বিক্রি হয়। তারপরে তো অনেক 5টি রহস্য উপন্যাস বেরিয়েছে, রায়বাঘিনী বেরিয়েছে, মহাদেবী বেরিয়েছে, ঐতিহাসিক উপন্যাস। তারপরে দীপ্তাংশু আমার প্রায় বন্ধুর মতো আর কি, সে একদিন বললো যে অবহিত আমাকে বই চাই। আচ্ছা, দীপ্তাংশু যদি বলে চাই তো চাই। দ্বীপ প্রকাশন। হ্যাঁ, দ্বীপ প্রকাশনের দীপ্তাংশু হচ্ছে বলা তো বলা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডায়লগ, চাই তো চাই। তো সে তো আমাকে চাই মানে চাই, তোমাকে দিতে হবে দিতে হবে দিতে হবে করতে 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 তুমি না আপনি বলে আমি এবং ইনকুইজিশন, তারপরে ডাইনি বুড়ি, প্রেতযক্ষ, অন্যান্য অন্য আগে দুটো বই ছিল ওখানে দিলাম, মার্কেট ভিজিট, রম্য ত্রয়োদশী বলে নতুন একটা বই দিলাম, অন্ধকারের গল্প বলে আমার একটি ডার্ক হরর কালেকশন আছে, সেইটা দিলাম। আপাতত মোটামুটি এই দুজনই আমার মেন প্রকাশক। মানে এই সম্পর্ক চলছে। এই সম্পর্ক চলছে। ইনফ্যাক্ট আমি এত অল্প লিখি, তো আমি না আমাকে প্রচুর লোক অনুরোধ করেন, অনেক প্রকাশক, তাদের কাছে আমি কৃতজ্ঞ। মানে এটা তো আমার কাছে অহংকারের বিষয় যে একজন বিখ্যাত প্রকাশক লেখা চাইছেন, বই চাইছেন, এটা তো অহংকারের বিষয়। কিন্তু আমি এত মানে কি বলবো, এত অল্প লিখি বা মানে অল্প লেখার সময় পাই, এবং যদি এনাদের কেউ শোনেন যে তুমি অন্য প্রকাশনায় বই দিয়েছো, আমি ওই চাপ আমি নিতে পারবো না, ওই ওই অশান্তি আমি নিতে পারবো না। এনিওয়ে আমি লিখি খুব অল্প, তো দেখি আগামী বছর ইচ্ছে আছে কলকাতা বইমেলায় অন্তত 4টি বই প্রকাশ করার, হয়তো 2টো দ্বীপ থেকে, হয়তো 2টো পত্রভারতী থেকে। আমি পাণ্ডুলিপি দেবো এবার, প্রকাশকদের তাদেরও তো সম্মতি থাকে যে না এটা বইটা খারাপ লিখেছো, ছাপবো না। যদি তাদের ভালো লাগে তারা ছাপবেন। একদম। এই যে আপনি বলছিলেন না, আমার একটা কথা মনে হচ্ছিল, এই যে এডিটর যারা রয়েছেন তাদের রোলটা তো অনেকটা বড়। অনেক বড়। সোশ্যাল মিডিয়ায় কোথাও যেন এই একটা জিনিস আমরা হারাচ্ছি, যেহেতু এডিটর নেই তাই সব কিছুই আমাদের কাছে চলে আসছে। এইটা সোশ্যাল মিডিয়ার, এইটা না আমি এখন ফিল করি। এখন যদি আমি বলি সোশ্যাল মিডিয়া লেখালেখির বিরুদ্ধে বলি, না না কারণ আপনার নিজেরটাও তো নিজে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া থেকে থেকে উঠেছি, আমার পাবলিক কাজও দল সোশ্যাল বেঁধে মিডিয়া থেকে। দল বিধে এসে আমাকে পিটিয়ে যাবে আর কি, বা নিজে ফেসবুকে লিখে উঠলি এখন ফেসবুকে গালাগালি করছিস, ব্যাপারটা সেরকম না। আমি যেটা মনে করি না, এডিটিং কথা আমি পরে বলছি, যে প্রতিটি লেখকের না একটা নিজস্ব নিভৃত নির্জনতা দরকার হয় লেখার জন্য। মানে একজন লেখক যখন লেখেন তখন তিনি পৃথিবীর সবচেয়ে একা মানুষ, তার চারিপাশে কেউ নেই। তখন যদি তাকে ঘিরে দাদা কি দিলেন দাদা, চোখের জলে বুক ভেসে গেল যদি শুনতে হয়, তখন তার সাধনায় বিঘ্ন ঘটে। ওই লেখাটা সাধনা। যখন মানুষ লেখেন, যখন লেখক লেখেন, তখন তাকে সমস্ত ওই সামাজিক মাধ্যমের অসামাজিক কোলাহল থেকে নিজেকে বিযুক্ত রাখতে হয়। যতই যদি তুমি ওই ফেসবুক থেকে লিখেছি 2-4টি লোক এসে বলে গেছে দাদাই দিদিয়া মেসমশাই মাসিমা, যদি এতে যদি লোকে ভুলে যায়, তাহলে সাধনার পথ থেকে যে ভ্রষ্ট হয়েছে। দেখবেন যারা সাধক, মানে যারা তন্ত্র সাধনা করেন, প্রথম দিকে না তাদের না ভগবান বা দেবী কিছু না বিশেষ ক্ষমতা দেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলতে সিদ্ধাই, হয়তো কী বলবো, একটা সূক্ষ্ম শরীরে কোথায় ঘুরে এলেন আর কি, ঠিক আছে, বা টাকা থেকে মাটির টাকা মাটি করতে পারলেন আর কি, বা পরশ পাথর পেয়ে গেলেন সামথিং, যেগুলো জাগতিক দিক দিয়ে খুব লোভনীয়। ওটা দিয়ে ভগবান পরীক্ষা করে দেখেন যে তুমি আটকে গেলে কি না, তুমি আটকে গেলে কি গেলে না, ঠিক আছে। এবং এ নিয়ে খুব সুন্দর গল্পও আছে আর কি। তো বড় ভাই সাধনা করতে চলে গেছিলো বহুদূর, ছোটো ভাই গ্রামে থেকে গেছে, সে বাবা মারা গেছেন, সংসার দায়িত্ব সামলাচ্ছে, বড় ভাই বহুদিন বাদে ফিরে এসছে সাধক হয়ে, মস্ত বড় সাধক। তা ছোটো ভাই জিজ্ঞেস করছে তুমি যে এতদিন ঘুরলে কিছু পেলে, ভগবানের দেখাটাকে কিছু বলো, দেখবি কি পেয়েছিস। বড় ভাই বলে নিয়ে গেছে নদীর ধারে, বলো দেখ কি পেয়েছি। বলে বড় ভাই হেঁটে হেঁটে নদীর জলের উপর দিয়ে ওপারে গেল, আবার ফিরে এলো। ছোটো ভাই বলো দাঁড়াও, বলে সে একটি মাঝিকে ডাকলো, সে মাঝি তাকে ওপারে নিয়ে গেল, আবার নিয়ে এলো, নিয়ে মাঝিকে সে পাড়াপাড় করে 1 টাকা দিল। বড় ভাই বললো দেখলি। ছোটো ভাই বললো কী দেখবো, তোমার ওই পাড়াপাড়ের ক্ষমতা তো 1 টাকা, দাম তো 1 টাকা, আমি তো মাঝি করে যেতে পারতাম, তুমি জলে হেঁটে আমাকে কি দেখালে। তো ওই ফেসবুকের ওই তুচ্ছ প্রশংসা বা নিন্দা সবই কিন্তু ওই সিদ্ধাই। আমার মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে মানুষকে আমি এই যে বড় বড় জ্ঞান দিচ্ছি না, আমি কিন্তু নিজেই পাপি, আমাকে ফেসবুকে থাকতে হয়, প্রচার করতে হয়। ওই জন্য আমার একটি পেজ আছে যেটা আমি অন্য কাউকে দিয়েছি, ভাই তুই দেখ, আমি দেখবো না, আমার পেজ আমি দেখি না, অন্য আরেকজন দেখেন।
এবং যতই চাই ফেসবুক থেকে আমি থাকবো না, কিন্তু প্রচারের একটা মাধ্যম, প্রকাশক বলেন বা পরিচালক বলেন যে যেন তোমার পেজ থেকে যেন একটা পোস্ট যায় অমুক, বা তোমার প্রোফাইল থেকে যায়, কিন্তু কোথাও গিয়ে না ওই যে একলা সাধনা, ওইটা কিন্তু লেখকের খুব দরকার। নিজের মধ্যে মগ্ন হয়ে থাকা সাধনা যে পারে না যে লেখক, তার কিন্তু ওই কি বলে ওই লেখার মধ্যে ব্রিদিং দ্য ফায়ার ব্যাপারটা আসে না, ওটা ভেতর থেকে আসে। আর শব্দের পর শব্দ সাজানো খুব সহজ কাজ, খুব জটিল কিছু নয়। তার মধ্যে ওই যে আগুন পুড়ে দেওয়াটা, ওইটা বড় জটিল কাজ। ওইটাই ওই একটা প্রাণ প্রতিষ্ঠা করা, ওইটাই সাধনা থেকে আসে, নইলে আসে না। তো এইটা তো একটা দিক। সেকেন্ড হচ্ছে যে ইয়েস, এডিটার না থাকার এবং থাকা সম্ভবও নয়। দুটো দিক হচ্ছে যে আমরা প্রকাশ্যে কেউ খারাপ হতে চাই না। আমি যদি কেউ একটা খুব খারাপ লেখা লেখেন, আমাকে প্রচুর লোক পাঠান যে দাদা লেখাটা পড়ে দেখবেন কেমন হয়েছে। আমি বলি ভাই তুমি লিখছো, আরও চেষ্টা করো লেখার, ক্রমে ক্রমে উন্নতি হবে। কারণ আমি যতটুকু আমার যা সাহিত্যবোধ, তাতে মনে হয়েছে লেখাটি ততটা উৎকৃষ্ট নয়। মুশকিল হচ্ছে এখন যারা লেখেন তাদের প্রচুর লোকজন ওই কমেন্ট বক্সে এসে আহা দিলেন দাদা, মানে আমি তো পুরো একদম যাকে হিল গেয়া আর কি। তখন লেখকের না মনে হয় যে আচ্ছা আমি সত্যি এত ভালো লিখি, তাদের বই প্রকাশ করাই যায়। কয়েকটা তিনি লিখেছেন করে বই প্রকাশ হলো, এবং যত লোক তাকে বলেছিলেন দাদা দুর্দান্ত লিখেছেন, তারা কেউ সে বই কিনলেন না, তারা আশাহত হলেন। এই বিষচক্র বাংলা প্রকাশনা জগতে চলে। আমার এটা মনে হয় কোথাও না এই এডিটিং ব্যাপারটা থাকা জরুরি, অন্তত সেলফ এডিটিং থাকাটা খুব জরুরি। আমাকে নিজেকে বুঝতে হবে যে ভাই এই লেখাটা মানে লোকজনের হাতে তুলে দেওয়ার মতো নয়। নিজের জন্য লিখেছি ঠিক আছে, কিন্তু লোকজন যখন পয়সা খরচা করে একটা কিছু এন্টারটেইনড হওয়ার জন্য কিছু একটা লেখা লিখবেন, তাকে একটা নির্দিষ্ট যোগ্যতা মান পেরোতে হয়। সেই যোগ্যতা মান আপনি যদি ভালো পাঠক হন, আপনি নিজেই নিজের জন্য ঠিক করতে পারেন, অথবা আপনাকে একজন যোগ্য এডিটার লাগবে, যোগ্য একজন সম্পাদক লাগবে, কঠিন কঠোর নির্মম সম্পাদক। আমার নিজের প্রচুর লেখা, আমার বেশ কয়েকজন বন্ধু আছেন, বান্ধবী আছেন, তাদের আমি এত ভরসা করি, তারা এত নির্মম, তো তাদের আমি লেখাটি লিখে পাঠাই যে ভাই কেমন হয়েছে। তারাই সবার আগে ছুঁড়ে দিয়ে বলে কী লিখেছো, এটা পড়া যায়, অখাদ্য। আমি আবার কোথায় কোথায় ভুল হয়েছে ভাই বল, তখন ছেলেটি লেখা পড়ে দেখো 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 এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গাটা লেখো, এই জায়গাটাও ঠিক হয়নি, এর লজিকের কোনো মানেই হয় না। এইটা খুব জরুরি। এবং অনেক জায়গায় না সম্পাদকরা দেখেছি, যদি খুব বিখ্যাত লেখক হয়ে থাকেন, এনার লেখে কাঁচি চালাবো ভেবে চালান না, ওটা সম্পাদকের অধিকার, দাদা এই জায়গাটা আপনি ভুল লিখেছেন। আমি শুনেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় যখন নাকি তো লেখা দেন, বলে দেন যেন এডিটারের হাত দিয়ে যায়। আমি কোথাও একটা পড়েছিলাম এডিটার কেন দরকার। তিনি লেখককে মাঝরাতে ফোন করেছেন, তুলে বলেছেন আপনি যে লিখেছেন এটা ঔষধি, এটা তো ওষুধই হবে, সরি এটি লিখেছে ওষুধি, এটা তো ঔষধি হবে, আপনি ভুলটা লিখলেন কি করে। ঔষধি হচ্ছে যেখান থেকে আপনি মানে ওষুধ তৈরি করতে পারেন, ঔষধি হচ্ছে যে একবার ফল দিয়ে মারা যায়। দুটোর সম্পূর্ণ প্রয়োগ আলাদা, সম্পূর্ণ মানেটাই আলাদা। ওটা একজন দক্ষ এডিটার ধরতে পারেন। আমার কত মানে আমি এত মাইনিউটলি লিখি, বারবার ক্রস চেক করে লিখি, বইয়ের সাহায্য নিই, গুগলের সাহায্য নিই, ইউটিউবের সাহায্য নিই, তাতেও কত ভুলভ্রান্তি থেকে যায় আমার লেখায়। বানান ভুলে কথা বলছি না, তথ্যগত ভুলভ্রান্তি, এটা হতে পারে না এই সময়ে। আমার ওই 3-4 জন রেখে দিয়েছি ভাই, যারা নির্মম কঠোর। ভাই পরে গালাগালি খাওয়ার থেকে আগে শুনে নেওয়া ভালো, আগে যদি শাসনটা যাতে পরে গিয়ে শুনতে না হয় আর কি। ইয়েস, তাহলে আপনার পাঠক অবধি ভুলটা যাবে না, পাঠক অবধি ভুলটা যাবে না। মানে ভুল হয়তো তথ্যের ভুল নেই, কিন্তু এইটা লজিক দাঁড়াচ্ছে না, বা এই জায়গাটা পড়তে ভালো লাগছে না, কাট হয়ে গেছে, এটাকে আরেকটু অন্যভাবে লিখতে হবে। এই এই জিনিসটা মানে একদম খুব কাছের লোক যে মুখের ওপর বলতে পারে, এরকম একটা এডিটার দরকার, একজন অনেস্ট সমালোচক। এবং যিনি লেখাটাকে শুধু লেখারই সমালোচনা করবেন। আমরা যারা সমালোচনা করি না, অনেক সময় আমরা ভুল করি যে মানুষটা সমালোচনা করছি। নো, তুমি তো ওই কাজটা করো, বা ওই লেখাটা সমালোচনা করো, আপনি এই লেখাটা এই জায়গাটা ঠিক লেখেন, তার কারণ হচ্ছে এইটুকুই। দাদা এবার আমি একটু জানবো যে আপনি কি ধরনের পড়া নিজে পড়তে ভালোবাসেন, কি ধরনের বই নিজে পড়তে ভালোবাসেন? আমি যেটা শুনে আপনি অবাক হবেন, আমি অকাল্ট হরর পড়ি না। আমি কোনো অকাল্ট হরর, অকাল্ট থ্রিলার কিচ্ছু পড়ি না। আমার পড়তে যদি গল্পের বই মানে ফিকশন বলেন, আমার পড়তে খুব ভালো লাগে হচ্ছে গোয়েন্দা গল্প এবং থ্রিলার। বিশেষ করে পলিটিক্যাল এসপিয়ানেজ বা ওই ধরনের পলিটিক্যাল থ্রিলার পড়তে ভীষণ ভালো লাগে, আর গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে। আমি যেটা বেশি পড়ি প্রবন্ধ।
আমার প্রবন্ধ বই পড়তে ভীষণ ভালো লাগে, এবং আমার বেশি, আমার প্রায় 50% বই প্রবন্ধের বই। ওল্ড ক্লাসিক্স কিছু আছে বারবার পড়ি। আমার কয়েকজন পছন্দের লেখক আছেন খুব, তাদের লেখা বারবার পড়ি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, এদের লেখাই, লীলা মজুমদার, নারায়ণ সান্যাল, এদের লেখা আমি বারবার পড়ি। শরদিন্দু আছেন, সত্যজিৎ রায় আছেন। আর মোটামুটি আমি এই ধরনের পড়ি, এবং আমি খুব চুজি পড়ার ব্যাপারে। আমি মনে করি আমার সময়টা দাম আছে, মানে আমি, এবং আমার প্রচুর বই আছে, আমি 2-3 পাতা পড়ে মনে হচ্ছে টাকাটা নষ্ট হলো, ঠিক আছে, কিন্তু আমি আমি আমার সময়ের পেছনে ইনভেস্ট করব না। আমি বললাম না যে আমার একটা ইয়েতে দেখেছিলাম বইতে, যে দুজন অপরাধী হ্যাঁ, বলছিলেন তো সম্পূর্ণ একটু সোশ্যাল আগে। ব্যাকগ্রাউন্ডের, একই রকম ভাষায় একই রকম প্রমিত বাংলায় কথা বলছে, হতে পারে না ওটা। তার বেশি আমি আর এগোই না। আমি অত্যন্ত খুঁতখুঁতে বইয়ের ব্যাপারে। তো একটা তো আমি অত্যন্ত খুঁতখুঁতে, আর প্রবন্ধের বই যখন পড়ি না, আমি দেখি কোন ধরনের প্রবন্ধের বই পড়ে আমার ভালো লাগছে। নারায়ণ সান্যালের যে কটি প্রবন্ধের বই আপনি পাবেন, মানে উনি তো বহুমুখী প্রতিভা, এবং পড়তেও ভালো লাগে। এবং আমি মনে করি পাণ্ডিত্যের সঙ্গে না মনের সরসতার একটা যোগ আছে, যে যত বড় ভালো পণ্ডিত, মানে যত বড় পণ্ডিত, যত সত্যিকারে বিষয়টা আত্মস্থ করেছেন, তার না সেটাকে তত বেশি সরসভাবে পরিবেশন করার ক্ষমতা বেশি থাকে। এবং আমি যেহেতু আমি অকাল্ট নিয়ে পড়ি, প্রচুর বই পড়ি, কালেক্ট করি, দেখি। আগে আমি না 3-4টে পাতা পড়ে দেখে নিই যে লেখার স্টাইল কীরকম। যত যত সহজ সরল মনোগ্রাহী লেখা হবে, আমি সেই ধরনের বই পড়তে পছন্দ করি। অতি দীর্ঘ বাক্য, জটিল বাক্য, সে চলেছেই, মানে 1.5 প্যারাগ্রাফ ধরে একটাই সেন্টেন্স, আমার বিরক্ত লাগে। খুব কি বলবো, এমন লেখা যেখানে লেখক বোঝাবার চেষ্টা করছেন তিনি কত জানেন, আমি সযত্নে এড়িয়ে চলি। ঠিক আছে, মানে আমি প্রচুর দেখেছি, মানে লেখক হয়তো একটা ঐতিহাসিক উপন্যাস লিখছেন, প্রচুর নোটস নিতে হয়। উনি নোটসটা নিয়ে ভেবেছেন যে যাহা যাহা পড়িয়াছি তাহা তাহা লিখিব আর কি। মানে ফলে এত এত অপ্রয়োজনীয় তথ্য জুড়ে দেন, দরকারই নেই, ওখানে জিনিসটা দরকার নেই। লেখা হবে নির্মেদ, টান টান, সরল, ঋজু, বাক্য হবে ছোট। ছোট বাক্যে কী হয় না, লেখার গতি বাড়ে। যত আপনি বাক্য দীর্ঘায়িত করবেন, তত লেখার গতিবেগ, মানে পড়ার গতিবেগ কমে যায়। ঠিক আছে, তো ওই জন্য আমি ওই ধরনের সবসময় সহজ সরল মনোগ্রাহী লেখা, কিন্তু তার মধ্যে যথেষ্ট ভাবনার উপাদান আছে, এই ধরনের লেখা পড়তে পছন্দ করি। আপনি সোশ্যাল মিডিয়ায় ভুলভাল লেখা নিয়ে কিন্তু সরব হন, সেটাও আছে একটা দিক আপনার। না না, এককালে না খুব খারাপ লোক ছিলাম, এখন ভালো হয়ে গেছি। আজকাল আমি কারো কোনো নিন্দাবন্ধ করি না, ঠিক আছে। আগে আমি প্রকাশ্যে বলতাম এটা কি বলেছে না বলেছে অমুক তমুক। রিসেন্টলি বোধহয় আমি, মানে খুব বিরক্ত না হলে, আমি সচরাচর কারো লেখা বই খুব খারাপ, খুব খারাপ না হলে আমি বলি না। সচরাচর আমি যদি 100টা বই পড়ি, আমার হয়তো 3-4টে ভালো লাগে, সেগুলোকে আমি ফলাও করে বলি, হ্যাঁ বইটা ভালো লেগেছে। বা যদি লেখক আমার ছোট হন, তাকে আমি ব্যক্তিগতভাবে ফোন করে জানাই এই জায়গাটা আরেকটু হলে ভালো হতো, ঠিক আছে। এছাড়া ব্লগেও দেখেছি, মানে আমি যদি শুনি ভালো লাগে, দরকার নেই। কিছু কিছু ব্লগে যদি কোনো তথ্যমূলক ব্লগে যদি ভুল কিছু থাকে, এবং যদি সেই বিষয়টা আমার অধিকার আছে, মানে পড়াশোনা করেছি মনে হয়, তখন আমার বিরক্ত লাগে। তখন আমি ওই মাঝে মধ্যে, আজকাল তো বলো না ভালো ছেলে হয়ে গেছি, বয়স হয়েছে, বুড়ো হচ্ছি, ক্লান্ত হচ্ছি, আজকাল আর ভালো লাগে না জীবনটা, মনে হয় তো তো এলো অনেকটা সময়, আর ঝগড়া করে কি হবে। কিন্তু বারাসাত নিয়ে কিছু একটা হয়েছিল হ্যাঁ মনে হ্যাঁ, হয়। উনি কেউ একজন দাবি করেছিলেন ভুরসুট থেকে বারাসাত এসছে, মানে দক্ষিণ রাঢ়, ভুরসুট এবং বারাসাত গুলিয়ে ফেলেছিলেন। হয় না, তাহলে উনি দক্ষিণ রাঢ়ও চেনেন না, উনি হয়তো বারাসাতও ম্যাপে পয়েন্ট আউট করতে পারবেন না। কোথায় ভুরসুট পরগনা? হাওড়া, হুগলি আর পূর্ব বর্ধমানে খানিকটা অংশ নিয়ে ভুরসুট পরগনা, পুরোটাই রাজবলহাট বা ওই মানে বেশিরভাগ ওই জায়গাটা, অঞ্চলটা নিয়ে। ওখান থেকে বারাসাত কোত্থেকে এলো, মানে আই ডোন্ট নো। ওই একটি পোস্ট, তারপরে আমাকে এবার, আচ্ছা লোকজন কী করে আবার, দাদা কে বলেছে বলুন, দাদা কে বলেছে বলুন, ভাই তোরা খুঁজে নে ভাই, আমি অত বলতে পারবো না, আমার খারাপ লেগেছে তাই বললাম। ইনফ্যাক্ট এই ভুরসুট পরগনার রানী শঙ্করীকে নিয়ে আমার একটি উপন্যাসও আছে, রায়বাঘিনী বলে। ওই জন্য ওই জায়গাটা আমি, মানে ওই সময় পিরিয়ডটা এবং ওই জায়গাটার ইতিহাস ভূগোলেই ভালো করে জানি। এবং ওখানেও মা রয়েছেন। ওখানে মা রয়েছে। একটু বলুন, আপনি তো পড়াশোনা করেছেন প্রচুর। মায়ের কথা মা নিজে বলুন, আমি আর কি বলবো। রাজবলহাটের যিনি আছেন, মা আছেন, তিনি শ্বেতকালী, এবং খুব খুব ইউনিক মূর্তি, যদি কখনো যান আমি দেখবেন। গেছি।
খুব ইউনিক মূর্তি, এখনও ওর সামনে মহিষ বলি হয়। আহ, এবং প্রচলিত মানে ভবশঙ্করীকে নিয়ে প্রচলিত যে কটি মিথ আছে তার মধ্যে একটি হচ্ছে কী করে তার বিয়ে হয় তার স্বামীর সঙ্গে আর কি। এবং সেটা হচ্ছে স্বামীকে চ্যালেঞ্জ করেছিলেন যে দেবী রাজবল্লভীর সামনে একটা স্ট্রাকচারের নিচে বোধহয় দুটি মোষ, ওপরে 4টি মেষ, মানে ভেড়া বেঁধে এক কোপে কাটতে হবে, সামথিং লাইক দ্যাট। এবং তাতে দুজনেই পেরেছিলেন বলে উনি রাজাকে বিয়ে করতে স্বীকৃত হয়েছিলেন। মানে ভবশঙ্করী এতটাই শক্তিধর নারী ছিলেন। তো সে লম্বা বিখ্যাত গল্প, মানে সেটা বলতে বললে আর আজ শেষ হবে না আর কি। তবে পশ্চিমবাংলায় কেন, সরি, বঙ্গদেশে পাঠানদের দমন করে মুঘলদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য এই ভবশঙ্করী যখন শেষ নির্ণায়ক যুদ্ধে কতলু খাঁ, উসমান খাঁ গ্যাংকে হারিয়ে দেন, সেইটা একটা নির্ণায়ক যুদ্ধ। তারপর থেকে কোনোদিন পাঠানরা এই ওড়িশা এবং বাংলা এদিকে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি। ওটা ধীরে ধীরে মোটামুটি মুঘলদের আন্ডারে আসে। এবং বলা হয় যে সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন যে তাকে কর দিতে হবে একটি ছাগল, একটি রূপোর মুদ্রা এবং একটি কম্বল। অনেকে বলেন সম্রাট আকবর দিয়েছিলেন, কিন্তু আমি যেটুকু পড়াশোনা করেছি ওই টাইম লাইন ম্যাচ করে, তো আমাকে তো খুব মানে কী বলবো, আমি খুব ওসিডি আছে একটা টাইম লাইন নিয়ে, তো ম্যাচ করে লিখি ওই সময়টা অলরেডি বাদশাহের এন্তেকাল হয়েছে এবং জাহাঙ্গীর চলে এসেছে। সম্রাট জাহাঙ্গীর মানসিংকে দ্বিতীয়বার বাংলায় পাঠাচ্ছেন দমন করার জন্য এই 12 ভূঁইয়াদের। তখন 12 ভূঁইয়ারা প্রায় নিশ্চিহ্ন আর কি। মানে তারপরে প্রতাপাদিত্য হয়ে গেছে, মানে তখন তার আগে কেদার রায় মারা গেছেন, নিশা খাঁ মারা গেছেন। তো তখন উনি জাহাঙ্গীরই তাঁরই থাকা সম্ভব, তা প্রায় নিষ্কর রাজ্য ভোগ করতে দিয়েছিলেন রানী ভবশঙ্করীকে। ছেলের নাম ছিল বোধহয় রাজা প্রতাপ নারায়ণ, যদি খুব ভুল না করে থাকি। শেষ বয়সটা উনি কাশীবাসী হয়ে যান ভবশঙ্করী, এবং তাকে উপাধি দেওয়া হয়েছিল রায়বাঘিনী। রানী ভবশঙ্করীর উপাধি রায়বাঘিনী বলে যে কোনো একটু দজ্জাল মেয়ে আর কি, মানে অবাধ্য মেয়ে আর কি, তাদের আমরা ওই রায়বাঘিনী, দজ্জাল বলবো না, মানে একটু বীর্যবান মহিলা আর কি, একটু বেশ রাগটাগ আছে আর কি, এবং মারপিট করতে ভালোবাসেন, তাকে আমরা দাপুটে মহিলা রায়বাঘিনী, দাপুটে মহিলাদের আমরা রায়বাঘিনী বলি, যাকে দেখে লোকে ভয় পাবে। ননদিনী রায়বাঘিনীও বলা হয়। যাই হোক, সব ননদ তো অতটা খারাপ হন না। যাই হোক, আমি জানতে চাইবো যে এই সময়ে কাদের লেখা আপনার খুব ভালো লাগে? এই প্রশ্নটা প্রচুর লোক করেন এবং প্রচুর জায়গায় একই মানে লোকের আমি নাম বলি মোটামুটি, এবং মুশকিল হচ্ছে প্রতিবারই কারো না কারো নাম ভুলে যাই, এবং তিনি পরে আমাকে অনুযোগ করে, তুমি আমার নামটা বললে না, আগের বার বলেছিলে এবারে তো বললে না। ঠিক আছে, তো এখন যারা জীবিত যারা আছেন, আমি শীর্ষেন্দু বা বাণী বসুকে ছেড়ে দিচ্ছি, বা সুনীল চট্টোপাধ্যায়, এরা তো যাকে বলে লিভিং লেজেন্ড। এদের লেখার আমি পছন্দ করি বলার ধৃষ্টতাটুকু আমার নেই আর কি, মানে সেই যোগ্যতাও আমার নেই। যারা আমার থেকে একটু সিনিয়র তাদের মধ্যে সৈকত মুখোপাধ্যায়, তো আমি অন্ধ ভক্ত সৈকত মুখোপাধ্যায়। দেবজ্যোতি ভট্টাচার্য খুব ভালো লেখেন, জয়দীপ চক্রবর্তী খুব ভালো লেখেন, এদের লেখার আমি খুব মানে বড় ফ্যান আর কি। সৈকতদা তো লেখা মানে যাহা যাহা লিখিয়াছেন তাহা তাহা পড়িয়াছি এরকম আর কি। একমাত্র ইয়ে ছাড়া, কবিতা ছাড়া, আমি কবিতা খুব একটা আমার পোষায় না। আর আমার সমসাময়িক যারা লিখছেন, সৌভিক চক্রবর্তীর দুটি বই বেরিয়েছে, নীরেন ভাদুরী বলে, আমার ভালো লেগেছে। তমগ্ন নস্কর বলে একটি ছেলে আছে, ছেলেই বলবো, আমার থেকে ছোট, সে ওই মা কালী কথা বা এই ধরনের লেখা নিয়ে খুব সুন্দর লেখে, চমৎকার মিষ্টি লেখার হাত। এছাড়া অনেকে খুব ভালো স্পাই থ্রিলার লেখেন, অভিক অর্জুন দত্ত ভালো লেখেন, সমজা দাস বলে একজন আছেন, তিনি গোয়েন্দা গল্প লেখেন খুব সুন্দর। সোমনাথ সেনগুপ্ত বলে একজন আছেন, তিনি অডিটর, ফিনান্সের লোক, তিনি ক্রিকেট, জুয়া বা এই ধরনের বিষয় নিয়ে দুর্দান্ত লেখেন। এবং প্রচুর লোক আছেন, আমার সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। শুভব্রত বসু বলে একজন আছেন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর লেখার মধ্যে বেশ খানিকটা ওই নারায়ণ সান্যাল ঘোষের একটা টাচ পাই, ভালো লেখে, সুন্দর লেখে। এই কজনের লেখা আমার এখন যারা লিখছেন সমসাময়িক লোক আমার খুব ভালো লাগে। আরও আছেন, অর্ক পৈতণ্ডী বলে একজন আছেন, অর্ক খুব ভালো তো লেখেই। অস্থি সড়ক বলে একটি বই আছে, ব্রিলিয়ান্ট বই, রাশিয়ার গোলাগ নিয়ে বই, ওই সময়কার কাহিনী নিয়ে। এই বই মেলায় কিনলাম, অ্যানিম্যাল ফার্মের অনুবাদ অর্ক করেছে, মনে হয় বইটা বাংলাতেই লেখা, এত ঝরঝরে অনুবাদ, সুন্দর, খুব স্বচ্ছন্দ অনুবাদ। আরও অনেকে আছেন, এই লেখাটা খুব ভালো লাগে, ওই লেখাটা ভালো লাগে, এই বইটা ভালো লেগেছে।
সবার নাম যে কেন মনে পড়ছে না বুঝতে পারছি না, এবং ক্রমে আমি আরও সিটিয়ে যাচ্ছি ভয়ে যে কার নাম কার নাম বাদ গেল। কার নাম বাদ গেল আর কি। তবে আমি এটাও একটা জানার বিষয় যে যারা যারা এখন লিখছেন, যে লেখকদের আপনি দেখেন, সোশ্যাল মিডিয়াতেও দেখেন, সেক্ষেত্রে মানে কোনো খারাপ লাগা কাজ করে, এরকম কিছু আছে কি মানে কোন অর্থে? লেখা নিয়ে? আমি বললাম তো 100টা বই পড়লে আমার 3-4টে ভালো লাগে, সেটা খুব ফলাও করে বলি। বাকিগুলো মোটামুটি খারাপ নয়, গোটা 10 বই খুব খারাপ লাগে, খুব মানে খুব 2-4 জায়গায় মনে হয় মানে পেলে গলা টিপে খুন করে ফেলতাম আর কি। কিন্তু সেগুলো বললাম না, বয়স হয়েছে, আজকাল আর ভালো লাগে না এসব খুনোখুনি। বাট আমার মনে হয় এটা সমস্ত সময়ে সমস্ত ভাষা সাহিত্যের জন্যই ওই নর্মাল কার্ভ চলে আর কি। টপ 5% খুব ভালো, বটম 5% বা 7.5% খুব খারাপ, বাকি সবই মাঝামাঝি। ঠিক হ্যাঁ, সব লেখাই যে একদম আরেকটু হলেই নোবেল পেতে পারতো এরকম হতে হবে মাথার দিকে কেউ দেয়নি না, বা সব সিনেমায় যে অস্কারটা জাস্ট ফসকে গেল এরকম তো হতে পারে না। দে হ্যাভ টু বি রাইট, সব লেখাই সর্বোত্তম হবে, সবাই কেন কমল কুমার মজুমদার আর রবীন্দ্রনাথ হচ্ছে না, এটা তো কোনো মানে ভ্যালিড লজিকই হতে পারে না। একদম একদম। আমরা আপনার কাছ থেকে নতুন কি লেখা পেতে চলেছি? একেবারে আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। খুব কঠিন প্রশ্ন করে ফেলেছেন, এবং আমি জানি আমার যে 2 প্রকাশক আছেন, তো যদি তাদের মানে যদি আমার কোনো একটা প্রজেক্টে উল্লেখ না করি তাহলে কালকে কিন্তু খুনোখুনি হয়ে যাবে। এনিওয়ে, সিরিয়াসলি বলি, একটি ঐতিহাসিক উপন্যাস লিখছি, যেটা প্রথমে ভেবেছিলাম 1 লাখ ওয়ার্ডে হয়ে যাবে, এবং সেটা 50-50 করে 50,000 করে 2টি পর্বে হবে। সেটা প্রথম পর্বটাই প্রায় 1 লাখ হয়ে গেছে, মানে বোধহয় 4টে পর্ব 50 করে করতে হবে। তো সেইটা লেখা চলছে। কয়েকটি ভয়ের গল্প লিখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় 2টি বেরোবে, আর ওগুলো লেখা চলছে। আর আমার একটি গোয়েন্দা চরিত্র আছে চিন্তাহরণ বলে, গোয়েন্দা চিন্তাহরণের একটি উপন্যাস লেখা আছে, আর একটি উপন্যাস লিখে রেখেছি, তাকে একটু বাড়াতে হবে। তো আপাতত এই কটি আছে। একটি সামাজিক কর্পোরেট, আমার জীবনে প্রায় আত্মজৈবনিক একটি কাহিনী, খানিকটা লিখে রেখেছি, দেখি কতটা এগোতে পারি। একটি থ্রিলার লেখার ইচ্ছা আছে, কিন্তু প্লটও আছে, কিন্তু আমার লেখার সময় হচ্ছে না। দশমহাবিদ্যা নিয়ে একটি নন ফিকশন লেখার ইচ্ছে আছে। মানে দশমহাবিদ্যা শুধুমাত্র মানে দশমহাবিদ্যার ওপর বই বাংলায় প্রচুর আছে, এবং বোধহয় তার সবকটাই আমার কাছে আছে, যে কটা বই বাংলায় আজ অব্দি ছাপা হয়েছে। আমি ব্যাপারটা অন্যভাবে দেখতে চাই আর কি। তো সেটা নিয়েও লেখার ইচ্ছে আছে, ইচ্ছে প্রচুর আছে, মানে স্বাদ প্রচুর আছে, সাধ্যর ব্যাপারটাই টান পড়ে আর কি। না, সেটা আপনি ব্যালেন্স করেই নেবেন। না, এইগুলো তো 1 বছরে হয় না, এইগুলো প্রজেক্ট ভেবে রেখেছি লিখবো। কিছু কিছু অনেকটা হয়ে এসছে, কিছু কিছু শুরু করেছি, দেখা যাক কতদূর কি হয়। দাদা, প্রচণ্ড ভালো সময় কাটলো আপনার সঙ্গে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে দেখে প্রথমে মনে হচ্ছিল ভীষণ গম্ভীর একজন মানুষ। গল্প করতে বসে আর আড্ডা দিয়ে বুঝতে পারলাম যে প্রচুর কিছু লুকিয়ে আছে আপনার মধ্যে। দারুণ লাগলো। থ্যাংক ইউ। অনেকে ভয়টায় পান, আমি ঠিক আছে, ভয় পাওয়া ভালো বলে কিছু বলি না। খুব ভালো থাকবেন, আর আমাদের এত ভালো ভালো লেখা দিতে থাকুন। ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন, আপনাদের পুরো টিম ভালো থাকুক। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ দাদা।